গুলশানের এই ঝা চকচকে অফিসটা ছিল আমার নতুন শুরু। দেয়ালের ঘড়িটা জানান দিচ্ছিল আমি 15 মিনিট লেট, কিন্তু তাতে কি, আমার মুখে ছিল আত্মবিশ্বাসের হাসি আর চোখে ছিল স্বপ্ন। রিসেপশনিস্টের দেখানো পথে এগিয়ে যেতে কানে এলো এক পরিচিত অথচ তীক্ষ্ণ কণ্ঠস্বর। কাচের দেয়াল ঘেরা কেবিনের সামনে দাঁড়িয়ে কেউ একজন যেন পুরো পৃথিবীর শাসন করছিল। কাছে যেতেই বুঝলাম ই আর কেউ নয়, নিজুম আপু, আমার ছোটবেলার খেলার সাথী, আর আজ থেকে আমার নতুন বস। অ্যান্ড লেট মি বি ভেরি ক্লিয়ার মিস্টার হাসান, ক্লায়েন্টের ডেডলাইন মানে ফাইলের ডেডলাইন। এখানে কিন্তু যদি তবে এই শব্দগুলোর কোনো জায়গা ইনোভেট সলিউশনে নেই। আপনার টিম যদি প্রেশার হ্যান্ডেল করতে না পারে তাহলে আমাকে জানান। আই হ্যাভ প্লেন্টি অফ আদার অপশনস। আমি মেয়েটিকে পেছন থেকে দেখেও চিনতে পারিনি, তবে এই কণ্ঠ, এই ব্যক্তিত্ব আমার খুব পরিচিত। সে আর কেউ নয়, গল্পের নায়িকা নিঝুম, আমার বাবার বন্ধু কাফিল আঙ্কেলের মেয়ে। ছোটবেলার সেই নিঝুম আপু। আমার মুখের হাসিটা আরও চওড়া হলো। এগিয়ে গিয়ে ঠিক নিঝুমের পেছনে দাঁড়ালাম। এক্সকিউজ মি নিঝুম আপু। ফারাবির কণ্ঠ শুনে নিঝুম কথা থামিয়ে ঘুরে দাঁড়ালো। তার চোখে মুখে কোনো পরিচিতির ছাপ নেই, বরং ধারালো প্রশ্ন। তার দৃষ্টি ফারাবির আপাদমস্তক একবার জরিপ করে নিল। সরি, আপনাকে ঠিকই জানলাম না। আর আমার নাম মিস নিঝুম চৌধুরী, অফিসের ভেতরে এবং বাইরে সব জায়গাতেই। আপনি কে? আমি ফারাবি, ইফতেকার চৌধুরীর ছেলে। আজ থেকে এখানে জয়েন করার কথা। আঙ্কেল আর আব্বু নিশ্চয় তোমাকে বলেছে। ও, তাহলে আপনি মিস্টার ফারাবি হাসান। আপনার রিপোর্টিং টাইম ছিল সকাল 9টা, এখন বাজে 9টা 17। ওয়েলকাম টু ইনোভেট সলিউশনস। আপনার প্রথম দিনের শুরুটা বেশ পাংচুয়াল বলতে হবে। সরি, আসলে গুলশান 2-এর জ্যামটা যে এত ভয়াবহ হবে বুঝতেই পারিনি। বাসা থেকে তো সময় মতোই বেরিয়েছিলাম। তাছাড়া আজ প্রথম দিন, রাস্তাটাও ঠিক। মিস্টার ফারাবি, ঢাকা শহরে ট্রাফিক জ্যাম একটা জাতীয় সমস্যা, কোনো ব্যক্তিগত অজুহাত নয়। যারা এখানে কাজ করে তারা সবাই এই জ্যাম পার করেই সময় মতো অফিসে আসে। আপনি যেহেতু পারেননি, তার মানে আপনার টাইম ম্যানেজমেন্টের ঘাটতি আছে। আর প্রথম দিন রাস্তা চিনবেন না, এটাই স্বাভাবিক। তার জন্য হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হতে হয়। এটাকে বলে প্রফেশনালিজম। আশা করি দ্বিতীয় দিন থেকে আমাকে এই বেসিক জিনিসগুলো নিয়ে লেকচার দিতে হবে না। নিঝুমের কথাগুলো যেন চাবুকের মতো আমার গায়ে বিঁধছিল। পুরো ফ্লোরের সবাই আর চোখে আমাদের দিকে তাকাচ্ছে। যে মেয়েটিকে আমি ছোটবেলা থেকে চিনি, যার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে, তার এমন আনুষ্ঠানিক এবং কঠোর রূপ আমার কল্পনারও বাইরে ছিল। ফারাবি গলার স্বর নিচু করে বললাম, আমি সত্যি দুঃখিত নিঝুম। আসলে আমি তো তোমাকে ফোনই দিতাম, কিন্তু আব্বু বলল অফিসে গিয়েই যেন সারপ্রাইজ দিই। বলল তুমি দেখলে নাকি অনেক খুশি হবে। ছোটবেলায় তো আমরা। মিস্টার ফারাবি, দ্বিতীয় এবং শেষবারের মতো বলছি, অফিসে ব্যক্তিগত সম্পর্ক টেনে আনবেন না। আপনার বাবা আমার বাবার বন্ধু হতে পারে, তার মানে এই নয় যে আপনি অফিসের নিয়মকানুন ভঙ্গ করার লাইসেন্স পেয়ে গেছেন। এখানে আমার একটাই পরিচয়, আমি এই ফ্লোরের প্রজেক্ট হেড। আর আপনার পরিচয়, আপনি একজন জুনিয়র এক্সিকিউটিভ, আমার টিমের একজন সদস্য। এর বাইরে আমাদের আর কোনো সম্পর্ক এই অফিসের চৌহদ্দির মধ্যে নেই। কথাটি কি স্পষ্ট? ফারাবির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার সব উচ্ছ্বাস, সব আনন্দ যেন এক মুহূর্তে উপে গেছে। সে কেবল মাথা নাড়তে পারল। ঠিক তখনই মাঝবয়সী একজন ভদ্রলোক কিছু ফাইল হাতে নিয়ে তাদের দিকে এগিয়ে এলেন। তার চেহারায় স্পষ্ট উদ্বেগের ছাপ। ম্যাম, একটা জরুরি বিষয় ছিল। কী হয়েছে রাশেদ ভাই? আপনার মুখ এমন শুকনো লাগছে কেন? আক্তার গ্রুপের প্রজেক্ট নিয়ে কোনো সমস্যা? ম্যাম, ওরা আমাদের পাঠানো বাজেট কোটেশনে রাজি হচ্ছে না। বলছে কম্পিটিটররা নাকি এর চেয়েও 15% কমে কাজটা করে দিতে চাচ্ছে। ওরা আমাদের নতুন করে রিভাইজ বাজেট পাঠাতে বলেছে আজ দুপুরের মধ্যে। ইম্পসিবল। আমরা যে কোয়ালিটি অফার করেছি এই বাজেটের কমে অন্য কেউ সেটা দেবেই না। কীভাবে দেবে? নিশ্চয়ই ওরা সার্ভিসে কোনো কারচুপি করেছে। আপনি ওদের মেইল রিপ্লাই দিন, স্পষ্টভাবে বলুন আমাদের স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। আর তাদের এটাও মনে করিয়ে দিন যে গত বছর তাদের একটি ক্যাম্পেইন ঠিক এই কারণেই মাঠে মারা গিয়েছিল, সেটা অ্যাটাচ করে দিন। কিন্তু ম্যাম, ক্লায়েন্ট যদি হাতছাড়া হয়েছে, এটা অনেক বড় একটা প্রজেক্ট। রাশেদ ভাই, ক্লায়েন্ট ধরে রাখার জন্য আমরা আমাদের কোম্পানির ভ্যালু বিসর্জন দিতে পারি না।
আপনি শুধু আমার কথাগুলো মেইলে ড্রাফট করে আমাকে দেখান, বাকিটা আমি দেখছি। ওদের সাইকোলজির সাথে খেলতে হবে, ভয় পেলে কিন্তু চলবে না। যান, দ্রুত করুন। রাশেদ সাহেব মাথা নেড়ে চলে গেলেন। নিঝুমের এই রূপ দেখে ফারাবি আরও অবাক হলো। যে মেয়েটি একটু আগেই তাকে ব্যক্তিগত কারণে ছিঁড়ে খাচ্ছিল, সেই মেয়েটি পেশাগত জায়গায় কতটা স্থির এবং আত্মবিশ্বাসী। নিঝুম ফাইল থেকে চোখ তুলে আবারও ফারাবির দিকে তাকালো। এখনও এখানে দাঁড়িয়ে আছেন যে? আপনার ডেস্ক কোনটা জানেন না? ওই যে কোনার দিকে যে খালি ডেস্কটা দেখছেন, ওটাই আপনার। যান, গিয়ে বসুন, আপনার কাজ আমি পাঠিয়ে দিচ্ছি। ফারাবি আর একটিও কথা না বলে চুপচাপ ডেস্কের দিকে এগিয়ে গেল। সে বসতেই নিঝুম তার পিছনে এসে দাঁড়ালো। ফারাবি চেয়ারে কিছুটা নড়ে চড়ে বসলো। একটা মিনিট, আপনার পোশাকের দিকে একটু নজর দিন। এই শার্টটা কি কোনো ফ্রাইডে আউটিংয়ের জন্য কিনেছিলেন? কেন, শার্টে কি সমস্যা? এটা তো একটা ফর্মাল চেক শার্ট। ফর্মাল শার্টের রং সাধারণত লাইট এবং সলিড হয় মিস্টার ফারাবি। আপনার এই উজ্জ্বল নীল চেকের শার্টটা অফিসের পরিবেশের সাথে ঠিক মানানসই নয়। এটা আপনার ব্যক্তিগত জিনিস, তবে ব্যক্তিগতটাকে যতটা না কুল হিসেবে উপস্থাপন করছে, তার চেয়ে বেশি ক্যাজুয়াল প্রমাণিত করছে। আর আমাদের অফিসের একটা ড্রেস কোড আছে, আশা করি কাল থেকে আপনাকে সেটা মনে করিয়ে দিতে হবে না। ওকে, আমি খেয়াল রাখবো। আর কথা বলার সময় আপনার গলার টোনটা একটু ফর্মাল করার চেষ্টা করবেন। আপনি এখানে কারোর সাথে আড্ডা দিতে আসেননি। আপনার প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আপনার পেশা দায়িত্বের পরিচয় হতে হবে, ঠিক আছে? আসলে কিন্তু ভাবছিলাম এই ধরনের শব্দ যতটা সম্ভব পরিহার করবেন। বি প্রেসাইজ অ্যান্ড কনফিডেন্ট, বুঝেছেন? জি, বুঝেছি। নিঝুম আর কোনো কথা না বলে নিজের কেবিনের দিকে চলে গেল। আমি চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললাম। মনে হচ্ছিল আমি কোনো অফিসে নয়, বরং কোনো মিলিটারি ট্রেনিং ক্যাম্পে এসে পড়েছি। যে মেয়েটার সাথে দেখা হওয়ার উত্তেজনায় আমার সারা রাত ঘুম হয়নি, সেই মেয়েটাই আমার প্রথম দিনটাকে দুঃস্বপ্নে পরিণত করে দিল। ভাবতেও পারিনি আব্বুর বন্ধুর সিনিয়র মেয়ে যখন অফিসের বস হয়, তখন পরিস্থিতিটা এতটা ভয়াবহ হতে পারে। কিন্তু এটা নিশ্চিত যে সামনের দিনগুলো আমার জন্য মোটেও সহজ হবে না। ফারাবি তার ডেস্কের সামনে পাথরের মতো বসে আছে। চারপাশের কোলাহল, কিবোর্ডের খটখট শব্দ, কোনো কিছুই তার কানে ঢুকছে না। অপমানার বিস্ময়ে তার ভিতরটা তোলপাড় করছে। সে ল্যাপটপ অন করে কোম্পানির ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলো, শুধু ঢোকার জন্য যে সে ঠিক কোন জায়গায় এসে পড়েছে। ঠিক তখনই তার ডেস্কের উপর একটা ফাইলের স্তূপ ধপ করে কেউ রাখলো। আপনি? আমি ছাড়া আর কে আসবে আপনার খোঁজ নিতে? নাকি ভেবেছিলাম প্রথম দিন শুধু পরিচয় হতেই কেটে যাবে? ইনোভেট সলিউশনে আমরা সময়ের অপচয় করি না মিস্টার ফারাবি। এগুলো কিসের ফাইল? আপনার প্রথম দিনের অ্যাসাইনমেন্ট। আজ থেকে ঠিক 3 বছর আগে আমাদের প্রজেক্ট সানরাইজ নামে একটা ক্যাম্পেইন ছিল, দেশের অন্যতম বড় একটা টেলিকম কোম্পানির জন্য। প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছিল, আমাদের সেরা টিম কাজ করেছিল, কিন্তু ক্যাম্পেইনটা খুব বাজেভাবে ব্যর্থ হয়। নিঝুম তার ট্যাবলেট অন করে কিছু গ্রাফ আর চার্ট ফারাবির দিকে এগিয়ে দিল। ফারাবি দেখল সবগুলো গ্রাফই নিচের দিকে নামছে। এই ফাইলগুলোতে ওই প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সব ডেটা আছে। ক্লায়েন্ট ব্রিফিং, মার্কেট রিসার্চ, তারপর বাজেট, মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া অ্যানালিস্টিক, কাস্টমার ফিডব্যাক, এভরিথিং। আপনাকে যা করতে হবে তা হলো এই সবগুলো ডাটা অ্যানালাইসিস করে ঠিক কী কী কারণে প্রজেক্টটা ফেল করেছিল তার মূল 5টি কারণ খুঁজে বের করতে হবে। এবং শুধু কারণ বের করলেই হবে না, এই ভুলগুলো শুধরে নতুন কী স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে তার উপরে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে হবে। স্লাইড হবে ন্যূনতম 15টা। ঠিক আছে, আমি এটা নিয়ে কাজ শুরু করছি। আমার কতদিন সময় লাগবে এটা শেষ করতে? দিন? আপনি দিন শব্দটা কোথায় পেলেন? আপনার ডেডলাইন আজ সন্ধ্যা 6টা। কি বললেন? আজ সন্ধ্যা 6টা? কিন্তু এটা তো অসম্ভব। এতগুলো ফাইল পড়ে ডেটা অ্যানালাইজ করে কারণ খুঁজে বের করা, আবার নতুন স্ট্র্যাটেজি বানিয়ে 15টা ক্লায়েন্টের প্রেজেন্টেশন তৈরি করা, এটা তো একটা পুরো টিমেরও 2-3 দিন সময় লাগার কথা। নিঝুম এক পা এগিয়ে এসে ফারাবি ডেস্কের উপর ঝুঁকে শান্ত কিন্তু ধারালো গলায় বলে, মিস্টার ফারাবি, অসম্ভব শব্দটি কেবল অযোগ্যদের ডিকশনারিতেই থাকে, আর আমি আমার টিমে কোনো অযোগ্য লোক রাখি না। আপনার সিভিতে লেখা আছে আপনি আপনার
ইউনিভার্সিটির টপার ছিলেন, বেশ কয়েকটা কেস স্টাডিতেও নাকি ফার্স্ট হয়েছেন। এখন সেটা প্রমাণ করার সময় এসেছে, নাকি ওগুলো শুধু কাগজ কলমই? দেখুন, আমি কাজটাকে ভয় পাচ্ছি না, কিন্তু যে কোনো কাজের একটা বাস্তবসম্মত টাইমলাইন থাকা উচিত। কোনো ব্যাকগ্রাউন্ড নলেজ ছাড়া, কোম্পানির সিস্টেম না বুঝে প্রথম দিনেই এত বড় একটা কাজ। আমি শুধু বলছি যে কাজটার কোয়ালিটি ঠিক রাখার জন্য আমার একটু সময় প্রয়োজন। কোয়ালিটি? ইন্টারেস্টিং। আপনি এখনও কাজ শুরুই করেননি আর এরই মধ্যে কোয়ালিটির দোহাই দিচ্ছেন। আগে আমাকে আপনার কাজের স্পিড এবং ডেডিকেশন দেখান, তারপর কোয়ালিটি নিয়ে কথা বলতে আসবেন। আমি এখানে প্রশ্ন শোনার জন্য বসিনি, কাজ দেখার জন্য বসেছি। নাও গেট টু ওয়ার্ক। নিঝুম ঘুরে দাঁড়াতেই তার ডেস্কের উপর রাখা মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে তার ভ্রু কুঁচকে গেল। সে ফোনটা রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আন্টি কেমন আছেন? ফারাবি বুঝতে পারল ফোনটা তার বাবার। সে কান খাড়া করে শোনার চেষ্টা করলো। জি, ফারাবি পৌঁছেছে। হ্যাঁ, আমার সামনেই আছে, কাজ করছে। না না, কোনো সমস্যাই হচ্ছে না। ও তো খুব স্মার্ট ছেলে, সব ভালোভাবেই সামনে নিচ্ছে, আপনি একদম চিন্তা করবেন না। নিঝুমের মুখে স্মার্ট ছেলে শুনে ফারাবি অবাক হয়ে তার দিকে তাকালো। এই কি সেই মেয়ে যে একটু আগেই তাকে অযোগ্য বলছিল? আচ্ছা আঙ্কেল, আমি আসলে এখন একটা জরুরি মিটিংয়ের মধ্যে ঢুকছি, তো আমি কি আপনাকে পরে ফোন করব? জি, অবশ্যই খেয়াল রাখবো। আল্লাহ হাফিজ। ফোনটা কেটেই নিঝুম সেটাকে ডেস্কের উপর প্রায় ছুঁড়ে রাখলো। তার মুখে সেই কৃত্রিম ভদ্রতার আবরণটা সরে গিয়ে আবারও আগের কঠিন রূপটা ফিরে এলো। কি ভাবছেন? আপনার বাবা ফোন করে খোঁজ নিলেই আমি গলে যাব? আপনাকে মাথায় তুলে নাচবো? সিরিয়াসলি? আমি তো এমন কিছু ভাবিনি। তাহলে শুনে রাখুন, আপনার বাবা একজন অসাধারণ ভালো মানুষ, ভীষণ আবেগপ্রবণ এবং সরল। কিন্তু আবেগ দিয়ে সংসার চলতে পারে, বিজনেস চলতে না। বিজনেসে রেজাল্ট লাগে, পারফরমেন্স লাগে। ওনার এই অতিরিক্ত স্নেহ এবং সারাক্ষণ খোঁজখবর নেওয়ার স্বভাবটা প্রমাণ করে দেয় যে তিনি এখনও আপনাকে সেই স্কুলের বাচ্চা ছেলেটাই ভাবেন যে একা একা কিছুই করতে পারে না। বাবার নামে এমন কথা শুনে ফারাবির মাথায় রক্ত জড়ে গেল। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমার বাবাকে নিয়ে একটা বাজে কথা বলবেন না, মিস নিঝুম চৌধুরী। তিনি কেমন সেটা আমি জানি, আর তিনি আমাকে ফোন করেনি, আপনাকেই করেছেন, কারণ তিনি আপনাকে নিজের মেয়ের মতোই স্নেহ করেন। ও টাচি, বাবার জন্য খুব লাগছে তাই না? ইমোশনাল অ্যাটিটিউডটাই আপনাদের মতো প্রিভিলেজ ছেলেদের সবচেয়ে বড় সমস্যা। আপনারা সব কিছু উত্তরাধিকার সূত্রে পেয়ে অভ্যস্ত। বাবার পরিচয় চাকরি, বাবার পরিচয় সম্মান, কিন্তু নিজের যোগ্যতা দিয়ে কিছু অর্জন করার কষ্টটা আপনারা বোঝেন না। কি বলতে চান আপনি? বলতে চাই যে আমি যখন এই কোম্পানিতে ইন্টার্ন হিসেবে জয়েন করেছিলাম, তখন আমার কোনো পরিচয় ছিল না। আমার বাবাকে বা তিনি আপনার বাবার বন্ধু কি না এই খবর কেউ রাখতো না। আমাকে মধ্যরাতে একা একা বাসায় ফিরতে হয়েছে, ছুটির দিনে অফিসে এসে কাজ করতে হয়েছে। নিজের প্রতিটি প্রমোশন আমি নিজ যোগ্যতায় আদায় করে নিয়েছি। দ্যাটস ওয়াই আই অ্যাম দ্য প্রজেক্ট হেড অ্যাট 28। আর আপনি বাবার একটা ফোনে চাকরি নিয়ে প্রথম দিনেই লেট করে অফিসে আসলেন, আর অসম্ভব কাজ দেখে ঘাবড়েও যাচ্ছেন। নিঝুমের প্রতিটা কথা ফারাবির আত্মসম্মানে গিয়ে আঘাত করছিল। সে বুঝতে পারছিল নিঝুম শুধু তাকে পরীক্ষা করছে না, বরং ইচ্ছাকৃতভাবে তাকে ছোট করার চেষ্টা করছে। চাকরিটা আমার যোগ্যতায় হয়েছে কিনা সেটা আমার কাজে প্রমাণ করবে, আর কে কার পরিচয়ে চলে সেই বিষয়ে না যাওয়াই ভালো। আপনার বাবা কাফিল চৌধুরীও তো এই কোম্পানির একজন বোর্ড মেম্বার, তাই না? এই কথাটা শোনার সাথে সাথেই নিঝুমের মুখটা থমথমে হয়ে গেল। তার চোখ দুটো যেন জ্বলে উঠল। ফারাবি বুঝতে পারল সে ভুল জায়গায় আঘাত করে ফেলেছে। আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন মিস্টার ফারাবি। আমার বাবার পজিশন আর আমার ক্যারিয়ারের সাথে কোনো সম্পর্ক নেই, এবং এই কথাটা দ্বিতীয়বার বলার আগে 10 বার ভাববেন। নাও সিট ডাউন অ্যান্ড ফিনিশ ইউর ওয়ার্ক। সন্ধ্যা 6টার 1 মিনিট পরেও যদি আমি আপনার প্রেজেন্টেশন আমার মেইলে না পাই, তাহলে ধরে নেবেন কাল থেকে আপনার এই অফিস আসার প্রয়োজন নেই। ইজ দ্যাট অ্যাবসোলুটলি ক্লিয়ার? নিঝুম আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে নিজের কেবিনের দিকে চলে গেল। আমিও ধপ করে চেয়ারে বসে পড়লাম। আমার মাথাটা ঘুরছিল। একদিকে প্রায় অসম্ভব একটা কাজ, অন্যদিকে তীক্ষ্ণ অপমানের জ্বালা। আমি স্তূপাকার ফাইলগুলোর দিকে তাকালাম। মনে হচ্ছে যেন এগুলো ফাইলের স্তূপ নয়, বরং নিঝুমের ছুড়ে দেওয়া এক একটা চ্যালেঞ্জ। আমি একটা দীর্ঘশ্বাস পেলে প্রথম ফাইলটা টেনে নিলাম। ঠিক করলাম
আর যাই হয়ে যাক এই চ্যালেঞ্জটা গ্রহণ করবই, শুধু চাকরি বাঁচানোর জন্য নয়, নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য। ঘড়ির কাঁটা তখন বিকেল 4টা ছুঁই ছুঁই। ফারাবির চোখ দুটো জ্বলছে। টানা কয়েক ঘন্টা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে মাথাটা ধরে গেছে। 3 কাপ কফিও তার ক্লান্তি দূর করতে পারছে না। সে শত শত ডেটা পয়েন্ট, গ্রাফ আর পুরনো রিপোর্টের এক বিশাল সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। চারপাশের সহকর্মীরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। কেউ কেউ বিকেলে চায়ের জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু ফারাবি সেদিকে তাকানোর ফুসরাত নেই। এই ক্যাম্পেইনে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট এত কম কেন ছিল? বাজেটিং তো ঠিকই ছিল, টার্গেট অডিয়েন্সও স্পেসিফিক, তাহলে সমস্যাটা কোথায়? কাজ করতে করতে তার হঠাৎ মনে হলো 3 বছর আগের এই প্রজেক্টের কিছু ফিনান্সিয়াল ডেটা তার প্রয়োজন, যা এই ফাইলগুলোতে নেই। হয়তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের রেকর্ডে থাকতে পারে। সময় বাঁচাতে সে দ্রুত একটি ইমেল কম্পোজ করা শুরু করলো। সাবজেক্ট লাইনে লিখলো, আর্জেন্ট ডাটা রিকোয়েস্ট ফর প্রজেক্ট সানরাইজ। ইমেলটা অ্যাকাউন্টস হেডের উদ্দেশ্যে লিখে নিচে সিসি হিসেবে নিঝুমের নাম যোগ করলো। সেন্ড বাটনে ক্লিক করার ঠিক 1 সেকেন্ড পর তার বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। সর্বনাশ, আর্জেন্টের জায়গায় এজেন্ট লিখে ফেলেছি, ইউ এর জায়গায় এ, এত বড় একটা টাইপে। সে দ্রুত সেন্ড আইটেমে গিয়ে দেখলো ইমেলটা এরই মধ্যে চলে গেছে। একটা সামান্য ভুলের জন্য তার ভিতরটা অনুশোচনায় ভরে গেল। সে ভাবল নিঝুম হয়তো বিষয়টা এড়িয়ে যাবে, অথবা ফিরতি মেইলে শুধরে নিতে বলবে। কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে ঠিক 10 মিনিট পর কাজের কেবিনের দরজা খুলে বেরিয়ে এলো নিঝুম। তার হাতে ধরা একটা প্রিন্ট করা কাগজ আর মুখে রাজ্যের কঠোরতা। সবাই 5 মিনিটের মধ্যে কনফারেন্স রুমে আসুন, এক্ষুনি। নিজুমের এমন একটা আকস্মিক ঘোষণায় সবাই চমকে উঠল। কর্মীরা একে অপরের দিকে তাকাতে তাকাতে কনফারেন্স রুমের দিকে এগোলো। আমি বোঝার আর বাকি নেই, এই নাটকের কেন্দ্রবিন্দুতে আমি নিজেই। ভারাক্রান্ত প্রায় আমিও সবার সাথে কনফারেন্স রুমে প্রবেশ করলাম। বিশাল টেবিলের ঠিক মাথায় গিয়ে দাঁড়ালো নিচু, হাতের কাগজটা টেবিলের উপর মেলে ধরে বলে, আপনাদের সবাইকে এখানে ডাকার কারণ হলো আমাদের টিমে প্রফেশনালিজম বা পেশাদারিত্বের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে অবগত করা। কিছুক্ষণ আগে আমার কাছে একটি ইমেল এসেছে, আমি ইমেলটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নিঝুম ইচ্ছে করেই খুব স্পষ্ট এবং ব্যঙ্গাত্মক উচ্চারণে ইমেলটা পড়া শুরু করলো। সাবজেক্ট, আর্জেন্ট ডাটা রিকোয়েস্ট ফর প্রজেক্ট সানরাইজ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আর্জেন্ট। আর্জেন্ট নয়, বডিতে যা লেখা আছে তা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই যে একটা শব্দই যথেষ্ট রেমিটার্সের মানসিকতা বোঝার জন্য। কনফারেন্স রুমের পিনবত নীরবতা। সবার চোখ একবার নিঝুমের দিকে, আরেকবার ফারাবির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে যাচ্ছে। রাশেদ সাহেব অস্বস্তিতে নড়ে চড়ে বসলেন। মিস্টার ফারাবি, এই মেইলটা আপনি পাঠিয়েছেন তাই তো? জি ম্যাম, এটা আমারই ভুল, আমি খুবই দুঃখিত। আসলে কাজের অনেক চাপ ছিল আর তাড়াহুড়োর মধ্যে টাইপ করতে গিয়ে খেয়াল করিনি। ইটস এ হিউম্যান এরর। আমি এক্ষুনি একটা সংশোধনী মেল পাঠিয়ে দিয়েছি। হিউম্যান এরর? বাহ, কি চমৎকার একটা অজুহাত। আপনি কি জানেন আপনার এই একটা হিউম্যান এরর আমাদের কোম্পানির ইমেজটাকে কোথায় নামিয়ে দিতে পারতো? আজ আপনি এই ইমেলটা ইন্টারনাল ডিপার্টমেন্টেই পাঠিয়েছেন। কাল যদি কোনো ক্লায়েন্টকে পাঠাতেন, তারা আমাদের সম্পর্কে কী ধারণা করতো? তারা ভাবতো ইনোভেট সলিউশন এমন একটা অপদার্থ লোক নিয়ে ভরা করেছে যাদের সাধারণ বানান জ্ঞানটুকুও নেই। আমি আমার ভুল স্বীকার করছি, আমি বলছি না যে এটা কোনো ভুল নয়, কিন্তু এটার জন্য পুরো টিমকে ডেকে এভাবে, মানে বিষয়টা কি এতটাই বড়? অবশ্যই বড়। আপনার কাছে যেটা সামান্য টাইপও মনে হচ্ছে, আমার কাছে সেটা হলো আপনার কাজের প্রতি অমনোযোগিতার প্রমাণ। এটা প্রমাণ করে যে আপনি আপনার দায়িত্বকে সিরিয়াসলি নেন না। অ্যাটেনশন টু ডিটেল ইজ এভরিথিং ইন আওয়ার বিজনেস, মিস্টার ফারাবি। একটা কমা, একটা ফুল স্টপও এখানে অনেক কিছু মিন করে। আর আপনি তো পুরো একটা শব্দই বদলে দিয়েছেন। আপনার এই অপেশাদার আচরণের জন্য আজ পুরো টিমে 5 মিনিট করে মূল্যবান সময় নষ্ট হলো। এই সময়ের মূল্য কি দেবে? আমি আবারও ক্ষমা চাইছি, আমি কথা দিচ্ছি ভবিষ্যতে এমন ভুল আর কখনো হবে না। ভবিষ্যৎ অনেক দূরের কথা মিস্টার ফারাবি, আপনার বর্তমানই তো প্রশ্নের মুখে। আমি বুঝতে পারছি না যে মানুষ একটা সাধারণ ইমেল লেখার সময় মনোযোগ রাখতে পারে না, সে কিভাবে একটা পুরো ফেল প্রজেক্টের অ্যানালিস্টিক করবে।
আপনার প্রেজেন্টেশনের কোয়ালিটি কি হবে সেটা আমি এখনই ধারণা করতে পারছি। ফারাবি আর কোনো কথা খুঁজে পেল না। অপমানে তার কান গরম হয়ে আসছিল। সে শুধু নীরবে দাঁড়িয়ে রইল। নিঝুম যখন তাকে নিয়ে পরবর্তী আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে, ঠিক তখনই তার ভাইব্রেটিং মোডে থাকা ফোনটা টেবিলের উপর কেঁপে উঠল। নিঝুম ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ কোঁচকাল। ফোনটা হাতে নিয়ে কেটে দেওয়ার উপক্রম করে, কিসের জন্য? কিন্তু ফোনটা কেটে দেওয়ার আগেই ওপাশ থেকে আবারও কল এলো। এবার নিঝুম ফোনটা রিসিভ করলো, তবে মুখে চূড়ান্ত বিরক্তি। আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি, তোকে না বললাম পরে ফোন করতে। ফোনের ওপাশ থেকে হয়তো এমন কিছু বলা হলো যাতে নিঝুমের গলার স্বর আর কঠোর থাকতে পারল না। তার মুখ থেকে বিরক্তি সরে গিয়ে এক ধরনের অধৈর্য দুশ্চিন্তা ফুটে উঠল। কি মানে, কি হয়েছে? এখনও ডিসাইড করতে পারিসনি? আর তোর ল্যাঙ্গার তো আমি ওই ডিজাইনারকেই ফাইল করতে বলেছিলাম, কতবার বলবো তোকে? পুরো কনফারেন্স রুম স্তব্ধ। সবাই অবাক হয়ে দেখছে যে বস একটু আগে একটা হাইপোর জন্য প্রফেশনালিজম ক্লাস নিয়েছিলেন, তিনি এখন গুরুত্বপূর্ণ মিটিং থামিয়ে লেহেঙ্গার ডিজাইন নিয়ে কথা বলছেন। না না, বলছেন না। আমি তোকে ছবি পাঠিয়ে দিচ্ছিলাম। আমি পিচ কালারটা চেয়েছিলাম, যার সাথে পার্লের কাজ করা। তুই ডিজাইনারকে বল, যদি সে পিচ কালারের কাপড়টা আজকে ম্যানেজ করতে না পারে তাহলে আমি অর্ডারটা ক্যান্সেল করে দেবো। একদম সিম্পল। হ্যাঁ, আর শোন, জুয়েলারি কী করলি? আরে বাবা, ড্রেসের সাথে ম্যাচ না করলে তো হবে না। দেখ, আমার হাতে একদম সময় নেই, তুই সব ফাইনাল করে আমাকে শুধু ছবি পাঠা। রাখছি আমি। নিঝুম ফোনটা কেটে দিয়ে টেবিলের উপর রাখলো। তার চেহারায় এখনও বিরক্তির রেশ। সে এমনভাবে সবার দিকে তাকালো যেন কিছুই হয়নি, যেন একটা জরুরি রাষ্ট্রীয় সমস্যার সমাধান করে সে মিটিংয়ে ফিরেছে। সো ওয়াই? হ্যাঁ, মিস্টার ফারাবির অফিসের দায়িত্ব। দেখুন, আমরা সবাই এখানে একটা টিম হিসেবে কাজ করি। একজনের ভুলের কারণে পুরো টিম নষ্ট হতে পারে। তাই আমি আশা করব আপনি এখন আপনার ডেস্কে ফিরে যাবেন এবং সন্ধ্যা 6টার মধ্যে প্রেজেন্টেশন জমা দেওয়ার আগে অন্তত 10 বার প্রতিটি শব্দ, প্রতিটি স্লাইড প্রুফরিড করে দেবেন। বুঝছেন? মিটিং অ্যাডজার্ন। নিঝুম হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। বাকিরা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিজেদের মধ্যে ফিসফিসানি শুরু হলো। রাশেদ সাহেব ফারাবির কাঁধে হাত রেখে একটা সহানুভূতির দৃষ্টি দিলেন। মন খারাপ করো না ফারাবি, প্রথম একটু মানিয়ে নিতে কষ্ট হবে। ম্যাম আসলে কাজের ব্যাপারে খুব পারফেকশনিস্ট, তো তাই হয়তো একটু। অন্য একজন জুনিয়র কলিগ সঞ্জনা বলে, একটু না রাশেদ ভাই, অনেক বেশি রুড। নিজের বেলায় জরুরি মিটিং এর মাঝে লেহেঙ্গার কালার নিয়ে ফোনে 5 মিনিট কথা বলা যায়, আর ফারাবি ভাইয়ের একটা সামান্য টাইপিং মিস্টেকের জন্য এমন সিন ক্রিয়েট করার কোনো মানে হয়? এটা তো ডাবল স্ট্যান্ডার্ড। সবাই একে একে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। আমি সবার শেষে বের হলাম। মাথায় তখন অসম্ভব কাজের চাপের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে নিচুমের এই দ্রুত আচরণ। যে মেয়েটা বাইরে থেকে এতটা কঠোর, এতটা নিয়মনিষ্ঠ, তার ভেতরেও তাহলে ব্যক্তিগত জীবনের চাপ আর অগোছালো দিক রয়েছে। নিচুমের এই অপ্রত্যাশিত আচরণ আমার মনে এক নতুন কৌতূহল আর জটিল সমীকরণের জন্ম দিল। ডেস্কে ফিরে এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সময় দ্রুত ফুরিয়ে আসে, কিন্তু আমার যুদ্ধটা এখন শুধু ডেডলাইনের সাথে নয়, বরং এই রহস্যময়ী বসের সাথেও। অফিসে সেই ঝড়ের ঠিক 1 সপ্তাহ পরে এক শুক্রবার রাত, সময় আনুমানিক 8:30। ঢাকার ধানমন্ডি লেক ভিউ সংলগ্ন একটা অভিজাত অ্যাপার্টমেন্টের ডোরবেলটা বেজে উঠল। ফারাবির বাবা ইফতেখার চৌধুরী সাহেব মুখে একরাশ উষ্ণ হাসি নিয়ে দরজা খুললেন। বাইরে সপরিবারে দাঁড়িয়ে আছেন তার প্রাণের বন্ধু কাফিল চৌধুরী, পাশে তার স্ত্রী মিসেস জাকিয়া চৌধুরী এবং তাদের একমাত্র কন্যা নিঝুম। আরে কাফিল, আয় আয়, তোদের জন্য তো সেই কখন থেকে পথে বসে আছি। ভাবি কেমন আছেন? আপনার শরীরটাও ভালো তো? আর এই তো আমাদের নিঝুম মা, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার চোখের সামনে বড় হওয়া মেয়েটা আজ কত সুন্দর দেখতে হয়েছে, একদম রাজকন্যার মতো লাগছে। কাফিল সাহেব হাসতে হাসতে বন্ধুকে জড়িয়ে ধরেন। আর বলিস না ইফতেখার, ওর ভাবির জন্যই তো এই মহাভারত অশুদ্ধ হলো। ওনার শাড়ি পছন্দ করতে 1 ঘন্টা আর রেডি হতে আরও 2 ঘন্টা। ভিতরে আসতে বলবি নাকি তোর প্রশংসার তরেই আজ রাতটা দরজায় কাটিয়ে দিব?
দুই বন্ধুর খুনসুটিতে ঘরোয়া পরিবেশটা মুহূর্তেই জীবন্ত হয়ে উঠল। সবাই হাসতে হাসতে ভিতরে প্রবেশ করল। ফারাবির মা মিসেস আমিনা চৌধুরী সাজানো গোছানো ড্রয়িং রুমে তাদের অভ্যর্থনার জন্য প্রস্তুত ছিলেন। তিনি নিঝুমকে দেখেই এগিয়ে এসে পরম স্নেহে তার চিবুক ছুঁয়ে কপালে একটা চুমু খেলেন। এসো মা, ভিতরে এসো। তোমাকে দেখেছি আমার কি ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। শেষবার যখন দেখেছিলাম তখন তো ছোট ছিলে, সেই বাইরে পড়াশোনা করতে গিয়েছিলে, পরে আর দেখাই হলো না। আজ প্রায় 5 বছর পর দেখলাম। কেমন আছেন আন্টি? আপনার শরীর ভালো? আঙ্কেলের ডায়াবেটিস এখন কন্ট্রোলে তো? এই তো মা, আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালোই আছি। তোমার আঙ্কেলের সুগার লেভেল আগের চেয়ে ভালো। আর তুমি কেমন আছো মা? সারাদিন অফিসের এত চাপ, নিজের জন্য একটু সময় পাও তো? সময় বের করে নিতে হয় আন্টি, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা জরুরি। নিঝুমের সংক্ষিপ্ত এবং আনুষ্ঠানিক উত্তরে আমিনা চৌধুরী সামান্য অবাক হলেও তা প্রকাশ করলেন না। তিনি উচ্চস্বরে ভিতর দিয়ে ডাকলেন, ফারাবি, এই ফারাবি, কোথায় তুই? দেখ, তোর ছোটবেলার খেলার সাথী এসেছে, তাড়াতাড়ি আয়। ফারাবি তার ঘর থেকে বেরিয়ে এলো। পরনে নীল রঙের একটা সাধারণ কিন্তু এলিগেন্ট পাঞ্জাবি, মুখে অমায়িক হাসি। কিন্তু ড্রয়িং রুমে দাঁড়ানো নিঝুমকে দেখা মাত্রই তার হাসিটা ম্লান হয়ে গেল। অফিসে যে মেয়েটি ব্লেজার আর ফর্মাল ট্রাউজারে ক্ষমতার আগুন ঝরায়, সেই এখন হালকা কাজ করা এক সালোয়ার কামিজে কতটা ভিন্ন। কিন্তু তার চোখের দৃষ্টি আর দাঁড়ানোর ভঙ্গিতে সেই একই শীতলতা, একই দুর্ভেদ্য প্রাচীর। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আপনারা ভালো আছেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? নিঝুমের মা জাকিয়া চৌধুরী বলেন, ওয়ালাইকুম আসসালাম। বাবা, না কোনো অসুবিধা হয়নি, তোমার কথাই তো হচ্ছিল। নিঝুম তো সেদিন তোমার অনেক প্রশংসা করছিল, বলছিল তুমি নাকি খুব ব্রাইট আর কাজও খুব দ্রুত শিখে নিচ্ছ। ফারাবি বিস্ময়ে হতবাক হয়ে নিঝুমের দিকে তাকালো। প্রশংসা? এই মেয়ে তার প্রশংসা করেছে? নিঝুম তখন দেয়ালে ঝোলানো একটা পেন্টিংয়ের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এই আলোচনার সাথে তার কোনো দূরেও সম্পর্ক নেই। ফারাবি এক মুহূর্তে বুঝে গেল এটা নিছকই বাবা মায়ের সামনে মেয়ের ভালো সাজার এক নিখুঁত অভিনয়। আরে, তোমরা সবাই এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে কেন? বসো বসো। কাফিল ভাই, আপনি এখানে বসুন। ভাবি, আপনি আমার পাশে বসুন। আর নিজুম মা, তুমি ফারাবির পাশে ওই সোফাটায় গিয়ে বসো। নিঝুম মায়ের কথায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ফারাবির থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে বিশাল সোফাটার এক কোণায় গিয়ে এমনভাবে বসলো যেন মাঝখানের খালি জায়গাটা একটা অদৃশ্য সীমান্ত রেখা। তার বসার ভঙ্গি, মোবাইল হাতে নেওয়ার ব্যস্ততা, সব কিছুতে একটা স্পষ্ট বার্তা, আমি এখানে থাকতে আগ্রহী নই। তোদের দুজনকে এত বছর পর আবার একসাথে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। পুরোনো দিনের কথাগুলো সব চোখের সামনে ভাসছে। কি যে ডান পিঠে ছিলি তোরা দুজন। মনে আছে নিজুম, একবার তোরা আমাদের সাথে লুকাচুরি খেলতে গিয়ে ফারাবি তোর জন্য ডাসা পিয়ারা পাড়তে গিয়ে পাশের বাড়ির আম গাছ থেকে প্রায় পড়েই গিয়েছিল। তুই তো ভয়ে ফারাবি ভাইয়া পড়ে গেল বলে কি কান্নাটাই না জুড়ে দিয়েছিলি। হ্যাঁ, আমারও আবছা আবছা মনে আছে। নিচুম আপু তো সেদিন ভয়ে আধমরা। আব্বু পরে আমাকে সেই ঘটনার জন্য কি বকাটাই না দিয়েছিল, বলেছিল নিজুমের কিছু হলে তোকে আস্ত রাখবো না। এ কথায় ঘরের সবাই, এমনকি কাফিল সাহেবও হো হো করে হেসে উঠলেন। কিন্তু সবার হাসির মাঝে ব্যতিক্রম শুধু একজন, নিঝুম। সে আগের মতোই নির্লিপ্ত ভাবলেশীন। আমিনা চৌধুরী তার এই নীরবতা দেখে কিছুটা আহত হলেন, কিন্তু স্নেহবশত আবারও প্রশ্ন করলেন, কি হলো রে মা, তোর কিচ্ছু মনে নেই? তোরা তো সারাদিন ছায়ার মতো একসাথে থাকতিস। স্কুল থেকে ফিরেই ব্যাগটা কোনো মতে ফেলেই একই অপরের বাসায় দৌড়। তোদের বন্ধুত্ব দেখে সবাই হিংসে করত। ছোটবেলার কথা এখন আর তেমন মনে নেই আন্টি, ইট ওয়াজ এ লং টাইম এগো। তাছাড়া পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকার তো কোনো সেন্টিমেন্ট আমার নেই। নিঝুমের এই একটা তীক্ষ্ণ অপ্রত্যাশিত উত্তরে পুরো ঘরের প্রাণোচ্ছল পরিবেশটা যেন এক মুহূর্তে জমে গেল। হাসির শব্দ থেমে গিয়ে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। আমিনা চৌধুরীর মুখটা ছোট হয়ে গেল।
কাফিল সাহেব আর তার স্ত্রী মেয়ের এমন রূঢ় আচরণে চরম বিব্রত হয়ে একে অপরের দিকে তাকালেন। ফারাবি বুঝতে পারল নিঝুম ইচ্ছে করেই তাকে এবং তার পরিবারকে অপমান করেছে। সে পরিস্থিতিটা হালকা করার জন্য একটু চেষ্টা করলো। আসলে আপু তো এখন অনেক কাজের চাপ, তাই না? প্রজেক্ট হেড হিসেবে শত শত বিষয় মাথায় রাখতে হয়। এসব ডেটা আর ডেডলাইনের ভিড়ে পুরোনো দিনের আবেগঘন স্মৃতি মনে রাখার জায়গা কোথায়, তাই না ম্যাম? ফারাবি ইচ্ছে করে ম্যাম শব্দটার উপর এমনভাবে জোর দিল যা কেবল নিঝুমই বুঝতে পারল। নিঝুম তার দিকে একবার অগ্নিদৃষ্টিতে তাকালো, কিন্তু বাবা মায়ের সামনে কিছু বলতে পারল না, শুধু জোয়াল শক্ত করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ঠিক তখনই ইফতেখার সাহেব আলোচনার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে বলেন, বাদ দে তো, তোদের ছেলে মানুষই। দেশের যে হালচাল তাতে পুরনো দিনের শান্তি মনে করলে এখন শুধু দীর্ঘশ্বাস বাড়ে। দেখছিস কাপিল, কি একটা অস্থির সময় যাচ্ছে। বাজারে গেলে পকেটে আগুন লাগে, রাস্তায় বের হলে জীবনের নিরাপত্তা নেই। আর আজকালকার ছেলে মেয়েদের মধ্যে কোনো মুরব্বীদের সম্মানবোধ নেই। দেশটা কোথায় গিয়ে যে ঠেকবে। একদম ঠিক বলেছিস। সেদিন খবরে দেখলাম উচ্চ ঘটনা নিয়ে ভার্সিটির ছেলেরা মারামারি করে একজনকে মেরেই ফেললো। আমাদের সময়ে আমরা শিক্ষকদের দেখলে 10 হাত দূর দিয়ে হেঁটে যেতাম, এখন ছাত্ররা শিক্ষকদের গায়ে হাত তোলে। সব অবক্ষয়। শুধু আজকালকার ছেলেমেয়েদের দোষ দিয়ে লাভ নেই আঙ্কেল। সময়টা তো আমাদের সিস্টেমে সমস্যাটা, আমাদের মানসিকতায়। যে দেশে একজন সৎ সরকারি কর্মকর্তা পদে পদে হেনস্থার শিকার হয় আর একজন দুর্নীতিবাজ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়, সে দেশে তরুণদের কাছ থেকে আপনারা আর কি আশা করেন? তা অবশ্য ঠিক বলেছ মা, কিন্তু দেখো সরকার তো চেষ্টা কম করছে না। পদ্মা সেতু হলো, মেট্রো রেল চালু হলো, দেশ তো এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াটা একটা মরিচিকা আঙ্কেল। উন্নয়ন মানে তো শুধু কয়েকটা কংক্রিটের কাঠামো নয়। উন্নয়ন মানে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন, সামাজিক সুরক্ষার নিয়ন্ত্রণ, নিশ্চয়তা। আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়েও চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে কেন? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা কর্মমুখী নয়। আমরা একদল সার্টিফিকেটধারী শিক্ষিত বেকার তৈরি করছি, আর এই হতাশ তরুণদেরই তো রাজনীতিবিদদের নিজেদের স্বার্থে ব্যবহার করে। দ্য রুট অফ দ্য প্রবলেম ইজ পলিটিক্যাল অ্যান্ড সিস্টেম। কিন্তু নিজম আপু, সব কিছু শুধু সিস্টেমকে দোষারোপ করাটাও তো এক ধরনের পলায়নবাদী মানসিকতা, তাই না? ব্যক্তি হিসেবে আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আমরা সবাই যদি নিজের জায়গা থেকে ঠিক থাকি, নিজের সন্তানদের সঠিক মূল্যবোধ শেখাই, তাহলে তো সিস্টেম একদিন বদলাতে বাধ্য। খুবই আদর্শবাদী এবং সিনেমার ডায়লগের মতো কথা ফারাবি। শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। যখন তুমি দেখবে তোমার চারপাশে সবাই অসৎ পথে হেঁটে দামি গাড়ি আর ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছে, আর তুমি সৎ থেকে মাসের শেষে বাসা ভাড়া আর বাচ্চার স্কুলের বেতন দিতে হিমশিম খাচ্ছ, তখন তোমার এই সততার আদর্শ কর্পূরের মতো উড়ে যাবে। ইটস দ্য সিস্টেম দ্যাট ফোর্সড ইউ টু চুজ বিটুইন ইয়োর ভ্যালু অ্যান্ড ইয়োর সার্ভাইভাল। নিঝুমের কথা বলার ভঙ্গি, তার অকাট্য যুক্তি এবং আত্মবিশ্বাসের সামনে সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেল। সে এমনভাবে কথা বলছিল যেন এটা কোনো পারিবারিক আড্ডা নয়, বরং একটা কর্পোরেট বোর্ড মিটিং, যেখানে তাকে তার এজেন্ডা প্রতিষ্ঠা করতেই হবে। তার বাবা মা মেয়ের এমন উদ্ধৃত আচরণে লজ্জায় প্রায় মাটির সাথে মিশেই যাচ্ছিলেন। নিঝুম, তুই থামবি? কী সব গুরুগম্ভীর আলোচনা নিয়ে বসলি? আরে আমরা এখানে একটা দাওয়াতে এসেছি, কোনো পার্লামেন্টে ডিবেট করতে আসিনি। আমি না ভাবি, কিছু মনে করবেন না, ও আসলে এমনই। ঠিক বলেছে তোমার মা ইফতেখার, আমি তোমার ঠিক বলেছে তোমার মা ইফতেখার। আমি তোর আর ভাবির কাছে আমার মেয়ের আচরণের জন্য মাপ চেয়ে নিচ্ছি। নিঝুম তার বাবা মায়ের কথায় কোনো কর্ণপাত না করে অবজ্ঞা ভরে মোবাইল বের করে স্ক্রল করতে শুরু করলো, যে এ পুরো পরিস্থিতিটাই তার কাছে বিরক্তিকর। তার এই আচরণে ফারাবির মায়ের মুখটা বেদনায় ছেয়ে গেল। ফারাবি তাতে দাঁত চেপে নিজেকে সামনে রাখল। সে বুঝতে পারছিল নিঝুম ইচ্ছে করেই এই দেয়ালটা তৈরি করেছে। সে তার অফিসের ক্ষমতা আর কর্তৃত্ব পারিবারিক সম্পর্কের উপরেও প্রতিষ্ঠা করতে চাইছে। থাক না, থাক। ও তো কোনো ভুল কথা বলেনি। আজকালকার ছেলেমেয়েরা আমাদের চেয়ে অনেক বেশি বাস্তববাদী, ওদের ভাবনাগুলো অন্যরকম। আচ্ছা চলেন,
আর দেরি না করে আমরা খেতে বসি। সব খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। সবাই এরকম অস্বস্তি নিয়েই ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। খাওয়ার সময়ও নিঝুম প্রায় কথাই বলো না, শুধু মাঝে মধ্যে ছোট ছোট মন্তব্য। কাবাবটা একটু বেশি ড্রাই, বোরহানিটা প্রয়োজনের চেয়ে বেশি মিষ্টি, সালাদে অলিভ অয়েলটা দিলে ভালো হতো। আর প্রতিটি শান্ত শীতল মন্তব্য যেন আমার মায়ের ঘন্টার পর ঘন্টার পরিশ্রম আর যত্নকে নীরবে বিদ্ধ করছিল। আমি চুপচাপ খাচ্ছি, কিন্তু আমার ভেতরের ঝড়টা ক্রমশ তীব্র হচ্ছিল। এই মেয়েটির সাথে আমার লড়াইটা কেবল অফিসের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। ডিনার শেষে সবাই আবারও ড্রয়িং রুমে এসে বসেছে। বড়রা নিজেদের গল্পে মশগুল। শেয়ার বাজার, পুরনো দিনের রাজনীতি, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। পরিবেশটা আগের চেয়ে কিছুটা স্বাভাবিক হলেও নিঝুমের তৈরি করা শীতলতার আবরণটা এখনও পুরোপুরি কাটেনি। সে সোফার এক কোণে বসে মনোযোগ দিয়ে মোবাইলে কি যেন দেখছে, যেন চারপাশের পৃথিবী সম্পর্কে তার কোনো আগ্রহই নেই। ফারাবি, যা তো বাবা, বারান্দার চেয়ারগুলো একটু পেতে দে। অনেকদিন পর কাফিল ভাইরা এসেছেন, সবাই মিলে একটু খোলা হাওয়ায় বসি। কফিটা ওখানেই খাওয়া যাবে। আচ্ছা আম্মু। ফারাবি চেয়ার ঠিক করতে করতে বারান্দায় গেল। বিশাল বারান্দাটা গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো, মৃদু বাতাসে দুলছে অর্কিডের টব। ফারাবি চেয়ারগুলো ঠিক করে ভিতরে উকি দিয়ে দেখল নিঝুম এখনও মোবাইলে নিমগ্ন। তার ভিতরটা হঠাৎ করেই কেমন যেন করে উঠল। এই মেয়েটা কি ইচ্ছে করেই এমন করছে, নাকি সে সত্যিই বদলে গেছে? আমি ঠিক করলাম শেষ একবার চেষ্টা করে দেখি। বারান্দার দরজায় দাঁড়িয়ে নরম গলায় বললাম, নিঝুম আপু, ভেতরে গরমে বসে না থেকে বাইরে আসবে, এখানে বাতাস আছে, ভালো লাগবে। ধন্যবাদ, আমি এখানেই ঠিক আছে। আরে এসো তো, আব্বুরা নিজেদের সিরিয়াস আলোচনা নিয়ে ব্যস্ত, তুমি এখানে একা একা বোর হচ্ছ, তার চেয়ে বরং আমার সাথে বোর হও। ফারাবির শেষ কথাটাই হালকা রসিকতার সুর ছিল। নিঝুম এবার চোখ তুলে তাকালো। তার দৃষ্টিতে কোনো ভাবান্তর নেই, কিন্তু সে উঠে দাঁড়ালো এবং ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে এলো। ফারাবি কিছুটা অবাক হলেও খুশি হলো। নিঝুম এসে রেলিং ধরে বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরবতার পর, তোমার কি সত্যি ছোটবেলার কোনো কথাই মনে নেই নিঝুম আপু? মানে একটাও না? আমি অপ্রয়োজনীয় তথ্য মাথায় রাখি না ফারাবি, অতীত মানেই অপ্রয়োজনীয়। আমার কাছে তো অতীত মানে শেকড়। আচ্ছা একটা কথা বলি, দেখো তো মনে পড়ে কিনা, তখন আমরা ক্লাস 7 বা 8 পড়ি। স্কুল থেকে ফেরার পথে একদিন রাস্তায় একটা বড় ষাঁড় খেপে গিয়ে তোমার দিকে তেড়ে এসেছিল। রাস্তার সবাই ভয়ে এদিক ওদিক পালাচ্ছিল, আর তুমি ভয়ে জমে একেবারে পাথরের মতো দাঁড়িয়েছিলে। ফারাবি বলতে বলতে নিঝুমের মুখের দিকে তাকালো। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু সে শুনছে এটা বুঝতে পেরে ফারাবি বলে চলল, আমি তখন কি করব বুঝতে না পেরে আমার হাতের পানির বোতলটা খুলে সবটুকু পানি ষাঁড়টার চোখে মুখে মেরেছিলাম। ওটা মুহূর্তের জন্য থমকে গিয়েছিল, আর সেই সুযোগে আমি তোমার হাত ধরে টেনে নিয়ে একটা দোকানের ভিতরে ঢুকে পড়েছিলাম। তোমার সেদিনের সেই ভয় পাওয়া মুখটা আমি আজও ভুলতে পারিনি, অনেক মিস করি। তুমি ভয়ে আমাকে কি শক্ত করেই না জড়িয়ে ধরেছিলে, মনে পড়ছে কিছু? ফারাবি খুব আশা নিয়ে নিঝুমের দিকে তাকিয়েছিল। তার মনে হয়েছিল এত বড় একটা ঘটনা নিঝুমের ভুলে যাওয়ার কথা নয়। হয়তো এই স্মৃতির সূত্র ধরেই বরফটা গলতে শুরু করবে। নিঝুম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব শান্তভাবেই ফারাবির দিকে ঘুরল। আচ্ছা ভাবে মনে পড়ছে, তুমি সেদিন বিরক্ত দেখিয়েছিলে আর আমি বোকার মতো ভয় পেয়েছিলাম। এই তো ঘটনাটা মনে রেখে তুমি কি প্রমাণ করতে চাও ফারাবি? যে তুমি আমার রক্ষাকর্তা আর আমার তোমাকে আজীবন কৃতজ্ঞতার চোখে দেখা উচিত? লিসেন, অতীত নিয়ে পড়ে থাকাটা বোকাদের কাজ। আমি বর্তমানে বাঁচি, আর আমার বর্তমান হলো আমি তোমার বস আর তুমি আমার একজন এমপ্লয়। এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। আশা করি এর অপ্রয়োজনীয় বিষয়টা এখানেই শেষ হবে। ফারাবির মুখে সব আলো যেন নিভে গেল। এতটা রূঢ়, এতটা অপমানজনক উত্তর সে আশা করেনি। তার মনে হলো সে একটা পাথরের দেয়ালে মাথা ঠুকে চলেছে, যে দেয়ালে কোনো দিনও ফাটল ধরবে না। সে আর কিছু বলতে যাবে, ঠিক তখনই বারান্দায় হাসতে হাসতে প্রবেশ করলো একজন। কি রে ফারাবি, ভাবিকে একা পেয়ে প্রেম করছিস নাকি?
আমাকেও তো একটু চান্স দিবি। আয়ান ফারাবির মামাতো ভাই, বয়সে ফারাবির মতোই, বেশ আড্ডাবাজ এবং কিছুটা অতিরিক্ত আত্মবিশ্বাসী। সে নিঝুমের দিকে তাকিয়ে চোখ মারল। আয়ান, তুই এখানে কি করছিস? আর ও তোর ভাবি না, ও নিজুম আপু, আমার মানে আব্বুর বন্ধুর মেয়ে। ওহ সরি মাই ব্যাড। আমি আয়ান, ফারাবির কাজিন। ওই যে পাশের বাড়িটাই আমাদের। আপনার কথা ফারাবির কাছে অনেক শুনেছি। অবশ্য ও যা বলেছে আপনি তার চেয়েও অনেক বেশি সুন্দর। নিঝুম আয়নের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালোও না। তার মুখটা কঠিন হয়ে গেছে। সে আয়নের আপাদমস্তক একবার এমনভাবে জরিপ করলো যেন কোনো পোকামাকড় দেখছে। ফারাবি তো আপনার অফিসে কাজ করে, তাই না? মানে ওর বস। ইন্টারেস্টিং। ফারাবির মতো একটা অলস পাবলিককে আপনি কিভাবে সামলান সেটাই আমি ভাবছি। নিশ্চয়ই আপনার খুব কষ্ট হয়। আমার টিমে এমপ্লয়ীদের যোগ্যতা বা অযোগ্যতা বিচার করার দায়িত্বটা আমার, এবং সেই বিষয়ে আমি সাধারণ পরিবারের সদস্যদের সাথে আলোচনা করি না। আর কষ্ট তো আমার এখন হচ্ছে। কেন কেন আমার মতো এত হ্যান্ডসাম একটা ছেলের সঙ্গ পেয়েও আপনার কষ্ট হচ্ছে? আপনার মতো হ্যান্ডসাম ছেলের সঙ্গ নয়, আপনার এই সস্তা এবং ফালতু ফ্ল্যাটিং সহ্য করতে আমার কষ্ট হচ্ছে। কিন্তু পুরুষভাবে মেয়েদের সাথে কথা বলার একমাত্র উপায় হলো তাদের সৌন্দর্য নিয়ে মন্তব্য করা আর অপ্রয়োজনীয় রসিকতা করা। আপনার এই আচরণ আপনার নিম্ন মানসিকতারই পরিচয় দেয়। সো এক্সকিউজ মি। কথাগুলো একটা মিসাইলের মতো আয়নের দিকে ছুড়ে দিয়ে নিজব এক মুহূর্ত দাঁড়ালো না। সে হনহন করে বারান্দা থেকে বেরিয়ে আমার ড্রয়িং রুমের সেই কোনায় সোফাইটা গিয়ে বসলো, যেন কিছুই হয়নি। আয়ন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখটা দেখার মতো হয়েছে। জীবনে হয়তো সে কখনো কোনো মেয়ের কাছ থেকে এমন সরাসরি এবং তীব্র অপমান শোনেইনি। এইটা কি ছিল ভাই? মেয়ে নাকি অ্যাটম বোম? তোর বস এ তো সাক্ষাৎ হিটলার। আমি আয়নের অবস্থা দেখে আর হাসি চেপে রাখতে পারলাম না। নিঝুমের আচরণে আমি নিজে অপমানিত হলেও আয়নের এই অপদস্থ হওয়াটা আমি বেশ উপভোগ করলাম। আমি হাসতে হাসতে ড্রয়িং রুমের দিকে তাকালাম, আর ঠিক তখনই আমার চোখাচোখি হলো নিঝুমের সাথে। নিঝুম আমার দিকে তাকিয়েছিল। তার চোখে কোনো রাগ নেই, আছে এক ধরনের অদ্ভুত দৃষ্টি। আমি আমার হাসিটা দেখে সে চোখ সরিয়ে নিল না, বরং তার দৃষ্টিটা আরও তীক্ষ্ণ হলো, যেন সে বলতে চাইছে, আমার অপমানে তুমি মজা পাচ্ছ? ঠিক আছে, এর প্রতিশোধ আমি নিব, আমার অফিসে, আমার টেরিটরিতে। ফারাবি দ্রুত হাসিটা থামিয়ে ফেলল। সে বুঝতে পারল এই ছোট ঘটনাটা তাদের মধ্যকার শীতল যুদ্ধটাকে এক নতুন মাত্রা দিয়ে দিল। রাত প্রায় 11টা। পারিবারিক আড্ডা এবং অস্বস্তিকর নীরবতার মিশ্র অভিজ্ঞতা শেষে চৌধুরী পরিবার বিদায় নিচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে শেষ মুহূর্তে সৌজন্য বিনিময় চলছে। নিঝুমের আচরণে তার বাবা মা এতটাই বিব্রত যে তারা বারবার করে ক্ষমা চাইছেন। ভাবি, আজকের রাতের জন্য অসংখ্য ধন্যবাদ। রান্নাগুলো অসাধারণ ছিল। আর নিঝুমের আচরণের জন্য কিছু মনে নেবেন না প্লিজ। ও আসলে এমনই। আরে না ভাবি, কি যে বলেন, ও তো আমাদেরই মেয়ে। ওর উপর তো আমাদের কোনো অধিকারই চলে না। আপনারা এসেছেন, এটাই আমাদের জন্য অনেক আনন্দের। আবার আসবেন কিন্তু। অবশ্যই আসবো, কারণটার বিষয় তো আমরা কথা বলেছি। নিঝুম দূরে দাঁড়িয়েছিল। তার মধ্যে কোনো বিদায়ী আবেগ নেই। সে শুধু তার বাবাকে তাড়া দিয়েছিল। ফারাবি একটু দূরে দাঁড়িয়েছিল, পুরো বিষয়টা দেখছিল। আয়নকে অপমানের পর থেকে নিঝুম তার সাথে আর একটাও কথা বলেনি, এমনকি তাকায়ওনি। কিন্তু ফারাবি বুঝতে পারছিল একটা শীতল যুদ্ধ জারি হয়ে গেছে। আচ্ছা ইফতেখার, তাহলে আমরা আজ উঠি রে, কাল আবার অফিস আছে। আরাবি বাবা, ভালো থেকো। আপনারাও ভালো থাকবেন আঙ্কেল, সাবধানে যাবেন। চৌধুরী পরিবার লিফটের জন্য অপেক্ষা করতে লাগলো। ফারাবি আর তার পরিবার দরজা বন্ধ করে ফেললে চলে গেল। ফারাবি নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আব্বু লেখা দেখে সে ফোনটা ধরল। হ্যাঁ আব্বু, বলো। শোনো, আমার মানিব্যাগটা ড্রয়িং রুমের সোফায় ফেলে এসেছি মনে হচ্ছে, একটু দেখো তো বাবা। আর ওটা নিয়ে নিচে আয়। আমার বন্ধু কাফিলের গাড়ির টায়ারে মনে হয় একটু সমস্যা হয়েছে, হাওয়া কম। আমি নিচে নেমে দেখছি, তুই মানিব্যাগটা নিয়ে আয়। আচ্ছা, আসি। ফারাবি দ্রুত মানিব্যাগটা খুঁজে নিয়ে লিফটের দিকে দৌড় দিল। বেসমেন্টে পৌঁছে দেখলো পরিস্থিতি তার বাবার বর্ণনা চেয়েও জটিল।
কাফিল সাহেবের দামি সেডান গাড়িটার চাকা পাংচার হয়ে একেবারে বসে গেছে। কাফিল সাহেব আর তার ড্রাইভার দুজনেই বেশ চিন্তিত মুখে চাকাটা দেখছেন। আর একটু দূরেই গাড়ির দরজা ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে নিঝুম। তার মুখে বিরক্তি আর অধৈর্যের ছাপ স্পষ্ট। আরে ফারাবি, তুমি আবার নিচে এলে কেন? আঙ্কেল, আব্বু মানিব্যাগটা ফেলে গিয়েছিল, কিন্তু গাড়ির কি হয়েছে? টায়ার তো একেবারে ব্লাস্ট। স্যার, স্টেপনি টায়ারটাও সেদিন চেক করে হাওয়া দেওয়া হয়নি, ওটাতেও হাওয়া কম। এই গাড়ি নিয়ে এখন বনানী পর্যন্ত যাওয়াটা খুবই রিস্ক হবে। সর্বনাশ, এখন এই রাতে আমি মেকানিকই বা কোথায় পাবো? আর তোর আন্টির শরীরটাও ভালো লাগছে না। জাকিয়া, তুমি আর নিজুম এক কাজ করো, একটা ওভার ডেকে চলে যাও। আমি আর ড্রাইভার মিলে গাড়িটার একটা ব্যবস্থা করে আসছি। বাবা, এই সময় ধানমন্ডিতে উবার পেতে পেতে সকাল হয়ে যাবে, আর পেলেও যা ভাড়া চাইবে তার চেয়ে তুমি অন্য কোনো একটা উপায় দেখো। আঙ্কেল, আপনারা যদি কিছু মনে না করেন, আমি কি আন্টি আর নিজম আপুকে ড্রপ করে দিয়ে আসবো? আমার গাড়ি তো এখানেই আছে, আপনাদেরও সুবিধা হবে আর আন্টিরও কষ্ট হবে না। ফারাবির প্রস্তাবে কাফিল সাহেবের মুখটা উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু নিঝুমের মুখটা আরও কঠিন হয়ে গেল। আরে, এ তো খুবই ভালো প্রস্তাব। আমার কোনো অসুবিধা হবে না তো বাবা? না না আঙ্কেল, আমার আবার কি অসুবিধা, আপনারা চিন্তা করবেন না। এর কোনো প্রয়োজন নেই বাবা, আমি একাই যেতে পারবো। আমি কোনো হেল্প চাই না, আমি অন্য কোনো ব্যবস্থা করছি। নিঝুম, চুপ কর। ফারাবি কত সুন্দর করে বলছে আর তুই ওর মুখের উপর না করছিস? তোর কি ভদ্রতা জ্ঞান একদমই নেই? মা প্লিজ, আমি জুনিয়র এমপ্লয়ের গাড়িতে চড়ে বাসায় ফিরবো না। ইটস অকওয়ার্ড অ্যান্ড আনপ্রফেশনাল। এখন আমরা অফিসে নেই নিজম আপু, আর আমি আপনার জুনিয়র এমপ্লয়ি হিসেবেও এখানে আসিনি। আমি এসেছি আঙ্কেলের ছেলে হিসেবে, আপনাদের পারিবারিক বন্ধু হিসেবে। তাছাড়া এই মুহূর্তে আন্টির স্বস্তির চেয়ে আপনার প্রফেশনালিজম বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় না। ফারাবি শেষ কথাটা নিঝুমের অহংকারে গিয়ে লাগলো, কিন্তু যুক্তির কাছে সে হার মানল। জাকিয়া চৌধুরী অসুস্থ, মুখ আর বাবার অসহায়তার সামনে তারা না বলার সুযোগ হইল না। সে দাঁতে দাঁত চেপে মাথা নাড়ল। আপনারা দাঁড়ান, আমি গাড়িটা নিয়ে আসি। কিছুক্ষণ পর ফারাবি তার টয়োটা এক্সিও গাড়িটা নিয়ে এলো। জাকিয়া চৌধুরী সামনের সিটে বসলেন আর নিঝুম কোনো কথা না বলে পিছনের দরজা খুলে একেবারে এক কোণে গিয়ে বসলো। গাড়ি চলতে শুরু করলো। প্রথম কয়েক মিনিট গাড়িতে পিনপত নীরবতা, শুধু ইঞ্জিনের শব্দ আর রাস্তার হর্ন। অনেক ধন্যবাদ বাবা, আজ তুমি না থাকলে ঠিক কি হতো? এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। ওর মেজাজ আর অহংকার দিন দিন বেড়েই চলেছে। তাই না আন্টি, এইসব কি বলছেন? এটা তো আমার দায়িত্ব। ঠিক তখনই অস্বস্তিকর নীরবতা ভাঙতে ফারাবি গাড়ির মিউজিক সিস্টেমটা অন করে দিল। আর দুর্ভাগ্যবশত রেডিওতে তখন বাজছে হাবিব ওয়াহিদের বিখ্যাত রোমান্টিক গান, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। গানের লাইনগুলো যেন এই থমথমে পরিবেশের সাথে রসিকতা করছে। ফারাবি অপ্রস্তুত হয়ে গেল। গানটা শুরু হওয়ার সাথে সাথে নিজম যেন বিদ্যুৎ স্পষ্ট হলো। সে সামনের দিকে ছুটে এসে কোনো কথা না বলে সজনে মিউজিক সিস্টেমে চ্যানেল পরিবর্তনের বাটনে চাপ দিল। মুহূর্তের মধ্যে রোমান্টিক গানের বদলে রেডিওতে এক সংবাদ পাঠকের কণ্ঠস্বর ভেসে এলো। আমি তো অবাক হয়ে বললাম, আরে কি হলো? গানটা তো ভালোই ছিল। আমার ড্রাইভিংয়ের সময় গাড়িতে উচ্চস্বরে গান বা অপ্রয়োজনীয় আওয়াজ পছন্দ নয়। It's distracting। উচ্চস্বরে তো ছিল না, আর গানটা অপ্রয়োজনীয় ছিল। এটাই বা কেন, কে বলল? হয়তো কারো জন্য বেশ প্রয়োজনীয় হতে পারে। আপনার জন্য প্রয়োজনীয় হতে পারে, আমার জন্য। আমি এখন প্যাসেঞ্জার, আর আমার সুস্থ থাকাটা ড্রাইভারের দায়িত্ব। সো প্লিজ ফোকাস অন দ্য রোড। আচ্ছা বাবা, আচ্ছা নিউজে শোনা। দেখেন, খবর রাখা তো নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, তাই না? কোথায় বন্যা হলো, কোথায় শেয়ার বাজার পড়লো, এইসব তো রোমান্টিক গানের চেয়ে অনেক বেশি জরুরি, তাই তো ম্যাম? ফারাবির কথার মাঝে যে সূক্ষ্ম খোঁজাটা ছিল সেটা নিঝুমের কান এড়ালো না। সে রিয়ার ভিউ মিররে ফারাবির হাসি মাখা মুখের প্রতিচ্ছবি দেখতে পেল। সে কিছু না বলে শুধু বলে বাইরের দিকে তাকিয়ে রইল। কিন্তু ফারাবি বুঝতে পারল বরফের দেয়ালে খুব সামান্য হলেও একটা আজও সে কাটতে পেরেছে। এই প্রথম তাদের মধ্যে বস এমপ্লয়ি সম্পর্কের বাইরে গিয়ে একটা হালকা
বনানীর বাড়ির সামনে এসে গাড়ি থামালাম। জাকিয়া চৌধুরী গাড়ি থেকে নেমে আবার আমাকে ধন্যবাদ জানালেন। নিঝুম চুপচাপ গাড়ি থেকে নামল। আমি ভাবলাম সে হয়তো কোনো কথা না বলে চলে যাবে। গাড়ি স্টিয়ার দিতে যাব, এই তখনই নিঝুম হয়ে ড্রাইভিং সিটের জানালার কাছে এলো। কথাটা বলে সে এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত আন্টির সাথে বাড়ির গেটের ভিতরে চলে গেল। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। এই একটা শব্দ, যে মেয়েটা গত এক সপ্তাহে আমাকে শুধু অপমান আর আদেশ করে এসেছে, যার মুখে সে সৌন্দর্য বেশমাত্র দেখিনি, তার মুখ থেকে এই অপ্রত্যাশিত শব্দটি আমার কানের মধ্যে যেন অনুরণিত হতে লাগলো। এটা কি পরিস্থিতির চাপে বলা, নাকি তার কঠোর আবরণের নিচে লুকিয়ে থাকা মানুষটার সামান্যতম কথা? তা আমি জানি না, কিন্তু আমার মনে হলো আজকের এই অপ্রত্যাশিত সংকট হয়তো বরফ গলার একটা আওয়াজ দিয়ে গেল। একটা দীর্ঘ জটিল গল্পের হয়তো এটাই সূচনা। সে রাতের ধন্যবাদ পর্বের পর কেটে গেছে আরো কয়েকটা দিন। ফারাবি এবং নিঝুমের সম্পর্কে বরফ গলেনি, তবে আগে সেই তীব্র শীতলতার বদলে জায়গা করে নিয়েছে এক ধরনের অদ্ভুত অস্বস্তিকর নীরবতা। তারা এখন প্রয়োজন ছাড়া একে অপরের সাথে কথা বলে না। ফারাবি তার কাজ করে যায়, আর নিঝুম কাজের টেবিলের ভিতর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করে। অফিসের সবাই এই নীরব যুদ্ধটা উপভোগ করে। ঠিক এমনই এক মঙ্গলবার সকালে কোম্পানির সিইও মিস্টার কবিরের অফিস থেকে একটা জরুরি তলব এলো। মিস্টার কবিরের সেক্রেটারি বলেন, নিঝুম ম্যাম এবং ফারাবি স্যার আপনাদের দুজনকে কনফারেন্স রুমে ডেকেছেন, এক্ষুনি। নিঝুম এবং ফারাবি একে অপরের দিকে না তাকিয়ে কনফারেন্স রুমের দিকে এগোলো। বিশাল এক কাঠের টেবিলের ওপাশে বসে আছে মিস্টার কবির। 50-ঊর্ধ্ব এক বিচক্ষণ ব্যক্তিত্ব, তার মুখে একই সাথে উত্তেজনা এবং চিন্তার ছাপ। গুড মর্নিং, হ্যাভ এ স্টার্ট। আমি সরাসরি আসল কথায় আসছি। আপনারা নিশ্চয়ই জার্মান লাক্সারি অটোমোবাইল ব্র্যান্ড জাইগাস্টিক্স মোটরস এর নাম শুনেছেন। Of course, sir. They are the pioneers in luxury electric vehicles. তাদের ব্র্যান্ড ভ্যালু এবং ইঞ্জিনিয়ারিং বিশ্বসেরা। অ্যাকচুয়ালি সেই জাইগাস্টিক মোটরস বাংলাদেশ বাজারে প্রবেশ করতে চাইছে এবং তারা তাদের নতুন ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান দ্য স্পিকটার এর লঞ্চ কোম্পানির জন্য আমাদের ফান্ডকে দায়িত্ব দিতে আগ্রহী। এটা আমাদের কোম্পানির জন্য শুধু একটা প্রজেক্ট নয়, এটা আমাদের মাইলস লক হতে চলেছে। খবরটা শুনে নিঝুমের চোখগুলো জ্বলে উঠল। এত বড় একটা আন্তর্জাতিক ক্লায়েন্ট তার কেরিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। ফারাবিও ভিতর ভিতর রোমাঞ্চিত হলো। কিন্তু চ্যালেঞ্জটাও বিশাল। বাংলাদেশের মতো একটা দেশে যেখানে ইভি ইলেকট্রিক ভেহিকেল চার্জিং ইনফ্রাস্ট্রাকচার প্রায় নেই বললেই চলে, সেখানে 1 কোটি টাকারও বেশি দামে একটা ইলেকট্রনিক গাড়ি লঞ্চ করাটা কতটা কঠিন তা আপনারা বুঝতে পারছেন। তাদের মূল ভয় এটাই, উই হ্যাভ টু গো ডিপ এ গ্রাউন্ড ব্রেকিং স্ট্র্যাটেজি। নিঝুম, যেহেতু আপনি আমাদের সেরা প্রজেক্ট হেড, এই প্রজেক্ট হেড আপনি থাকবেন। আর ফারাবি, প্রজেক্ট সানরাইজের ফেলোয়ার অ্যানালিসিসে তুমি যে ইনসাইট দেখিয়েছো তাতে আমি ইমপ্রেসড। আই ওয়ান্ট টু ইউ টু ওয়ার্ক ডিরেক্টলি উইথ নিঝুম অন দিস। তোমরা দুজনেই এই প্রজেক্টের কোর টিম। মিস্টার কবিরের কথাই ফারাবি অবাক হয়ে নিঝুমের দিকে তাকালো। নিঝুমের চোয়াল শক্ত, তার অধীনে কাজ করা এক জিনিস, আর তার সাথে সরাসরি জুটি বেঁধে কাজ করা আরেক জিনিস। এটা তার কর্তৃত্বের সরাসরি হস্তক্ষেপ। আই অ্যাপ্রিশিয়েট ইউর কনফিডেন্স। আমার মাথায় এর মধ্যে একটা প্রাথমিক স্ট্র্যাটেজি চলে এসেছে। আমরা একটা টপ ডাউন অ্যাপ্রোচ ডেসপারেট, সাথে একটু গাড়ি নয়, এটা একটা স্ট্যাটাস সিম্বল। আমাদের টার্গেট অডিয়েন্স হবে দেশের টপ 0.1। আমরা গুলশান, বনানী, তারপরে বাড়িধারের মতো এলাকাগুলোতে দেশের সেরা সেলিব্রিটিদের নিয়ে অ্যাডভার্টাইজিং করব। লাক্সারি হোটেলগুলোতে এক্সক্লুসিভ ডিসপ্লে রাখবো। আমাদের মেসেজ হবে, ইউ ডোন্ট বাই এ স্পেকট্রাম, ইউ আর্ন ইট। আমরা একটা ইন্সপিরেশনাল ভ্যালু তৈরি করব। চার্জিং স্টেশন বা প্র্যাকটিক্যালিটি নিয়ে এখন মাথা ঘামানোর তো কোনো দরকার নেই। নিঝুম এক নিঃশ্বাসে তার পরিকল্পনা বলে গেল, তার চোখে মুখে আত্মবিশ্বাসে ঝিলিক। মিস্টার কবির মনোযোগ দিয়ে শুনলেন, কিন্তু ফারাবি অস্বস্তিতে নড়ে চড়ে বসল। স্যার, আমি কি কিছু বলতে পারি? আমার কথা কোনো শেষ হয়নি।
ব্যক্তির সাথে আমি সম্মান দেখেই বলছি। আমার মনে হয় এটা প্রজেক্ট সানরাইজের মতো একই ভুলের পুনরাবৃত্তি হতে পারে। আমরা আবারও প্রোডাক্টের গ্ল্যামারের উপর ফোকাস করছি, কিন্তু কাস্টমারের মূল যে ভয় বা অ্যানেক্সটি সেটাকে অ্যাড্রেস করছি না। Right? যারা 1 কোটি টাকা নিয়ে গাড়ি কিনবে তাদের আবার কিসের দায়িত্ব মিস্টার কার্বি? তারা চাইলে নিজেদের বাড়িতে 10টা চার্জিং স্টেশন বসাতে পারে। ভয়টা টাকা নয় ম্যাম, ভয়টা হলো রেঞ্জ অ্যাংজাইটি। ভয়টা হলো গাড়ি নিয়ে সিলেট বা কক্সবাজার যাওয়ার পথে মাঝ রাস্তায় চার্জ শেষ হয়ে গেলে কি হবে। এই ভয়টা দূর করতে না পারলে আপনার সেলিব্রিটি অ্যান্ডোসমেন্ট কোনো কাজে আসবে না। আমার প্রস্তাবটা ঠিক এর উল্টো, বটম আপ অ্যাপ্রোচ। মানে কি বলতে চাইছেন আপনি? পরিষ্কার করে বলুন। মানে হলো আমরা গাড়ি লঞ্চ করার আগে একটা ইকোসিস্টেম তৈরি করব। আমরা ঢাকার সেরা 10টা কফি শপ, 5টা প্রাইভেট ইউনিভার্সিটি এবং প্রধান কর্পোরেট অফিসের সাথে পার্টনারশিপ করব। তাদের পার্কিং লটে আমরা গাইস্ট ব্র্যান্ডের চার্জিং পয়েন্ট বসাবো, সম্পূর্ণ বিনামূল্যে। মানুষ গাড়ি কেনার আগে যখন দেখবে যে তার পছন্দের কফি শপে তার সন্তানের ইউনিভার্সিটিতে বা তার অফিসের নিচে গাড়ির চার্জ দেওয়ার সুন্দর ব্যবস্থা আছে, তখন তার ভেতরের ভয়টা আস্থায় পরিণত হবে। উই আর নট এ সেলিং এ কার, উই আর সেলিং এ লাইফস্টাইল অফ কনভেন্স। আমাদের মার্কেটিং হবে বিশ্বাস করুন, শুধু স্বপ্ন দেখানো না। ফারাবির কথা শেষ হতেই কনফারেন্স রুমে নীরবতা নেমে এলো। মিস্টার কবিরের চোখে মুখে প্রশংসার ছাপ, কিন্তু নিঝুমের মুখ অপমানে লাল হয়ে গেছে। তার টিমের একজন নতুন সদস্য, তার সিনিয়র, এমনকি কোম্পানির সিইওর সামনে তার স্ট্র্যাটেজিকে সরাসরি চ্যালেঞ্জ করছে, এটা তার কাছে অসহ্যজনক। This is the most ridiculous and impractical idea I have ever heard. আপনি কি জানেন এই চার্জিং পয়েন্ট বসাতে কত খরচ হবে? আর কফি শপে চার্জার বসিয়ে আপনি 1 কোটির গাড়ি বিক্রি করবেন? খরচটা ক্লায়েন্টই বহন করবে, কারণ এটা তাদের মার্কেটিং বাজেটেরই অংশ। আর আমি মজা করছি না। যে মানুষটা নর্থ এন্ডে কফি খেতে যায় সেই আপনার পোটেনশিয়াল কাস্টমার, তাকে প্রদর্শনীয় ঘরে টেনে আনার চেয়ে তার কমফোর্ট জোনে গিয়ে প্রোডাক্টের সুবিধাটা দেখানো অনেক বেশি কার্যকর। অ্যানাউন্সড আই লাইক দিস আইডিয়া, ফারাবিস আইডিয়া। এটাতে একটা নতুনত্ব আছে, একটা সাহস আছে। নিঝুম, তোমার স্ট্র্যাটেজিটাও ভালো, তবে ওটা সেফ। আর এত বড় ক্লায়েন্টকে আমরা সেফ খেলে ধরে রাখতে পারবো না। আই ওয়ান্ট both of you to work on ফারাবিস আইডিয়া। একটা ডিটেলস প্রপোজাল বানাও। I want to warn my decide by tomorrow everything now you have left. মিস্টার কবিরের সিদ্ধান্তই চূড়ান্ত। নিঝুম রাগে অপমানে প্রায় কাঁপতে কাঁপতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ফারাবির দিকে একবারও না তাকিয়ে সে হনর করে রুম থেকে বেরিয়ে গেল। ফারাবি বুঝতে পারল সে বাঘের খাঁচায় হাত দিয়ে ফেলেছে। তারা দুজন নিঝুমের বিশাল কেবিনে এসে বসল। চারিদিকে পিনপত নীরবতা। নিঝুম ল্যাপটপের দিকে তাকিয়ে আছে, কিন্তু ফারাবি জানে সে কিছুই দেখছে না। তার পুরো শরীর রাগে শক্ত হয়ে আছে। দেখুন না, আমি আপনাকে আন্ডারমাইন্ড করতে চাই, আমার শুধু মনে হয়েছে। আপনার কি মনে হয়েছে তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। স্যার আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনি বলুন কিভাবে কাজটা শুরু করতে চান মিস্টার স্ট্র্যাটেজিস্ট। এটা আমরা দুজন মিলেই করব। চলুন আগে ঢাকার সেরা লোকেশনগুলোর একটা লিস্ট বানাই, তারপর তাদের সাথে যোগাযোগের জন্য একটা পিস তৈরি করি। এরপর প্রায় 2 ঘন্টা তারা দুজন প্রায় কোনো কথা না বলে শুধু কাজ করে গেল। তাদের মধ্যেকার টেনশন এত তীব্র ছিল যে কেবিনের বাতাস পর্যন্ত ভারী হয়ে উঠেছিল। দুপুর গড়িয়ে বিকেল হলো। ফারাবি বুঝতে পারল এভাবে কাজ হবে না। আমার মনে হয় আমাদের একটা ব্রেক নেওয়া উচিত, মাথাটা একদম জ্যাম হয়ে গেছে। চলো বাইরে থেকে এক কাপ কফি খেয়ে আসি, তাতে হয়তো নতুন কোনো আইডিয়াও আসতে পারে। আপনার সাথে কফি? হ্যাঁ, অ্যাজ এ কলিগ আমাদের এই প্রজেক্টটা একসাথে শেষ করতে হবে। এভাবে শত্রুতা নিয়ে বসে থাকলে কাজটা এগোবে না। চলো 5 মিনিটের জন্য সব ভুলে যাই। নিঝুম কয়েক মুহূর্ত ভাবলো, হয়তো সেও বুঝতে পারছিল যে এই টেনশন নিয়ে কাজ করা অসম্ভব। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপ বন্ধ করলো।
জায়গা? চারদিকে এত চেঁচামেচি, শান্তিতে বসে কফি খাওয়াটারও উপায়। আর অর্ধেক ছেলেমেয়ে তো এখানে কফি খেতে আসেই না, আসে ছবি তুলতে, ইনস্টাগ্রামে পোস্ট করতে। এটাই তো আমাদের টার্গেট অডিয়েন্স, ম্যাম, যারা লাইফস্টাইল শো অফ করতে ভালোবাসে। একজন তরুণ ওয়েস্টার তাদের অর্ডার নিতে এলো। ম্যাম, স্যার কি নেবেন? I will have a dry cappuccino with almond milk, extra hot, and make sure there's absolutely no chocolate powder on the top. সবশের জন্য পারফেক্ট। আর আমার জন্য একটা আমেরিকান এক্সপ্রো কফি। একজন তরুণ ওয়েটার তাদের অর্ডার নিতে এলো। কিছুক্ষণ পর ওয়েটার কফি নিয়ে এলো। নিঝুম তার কাপটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে ফেললো। এক্সকিউজ মি, আমি বলেছিলাম এক্সট্রা হট। এটা তো কুসুম গরম। আর এই ফোমটাকে আপনার পারফেক্ট বলে মনে হচ্ছে? এর চেয়ে ভালো ফোম তো আমার বাসায় ব্লেন্ডারেও বানানো যায়। আপনাদের ম্যানেজারকে ডাকুন। আরে ছাড়ুন তো, সামান্য একটা কফি। সামান্য? আমি টাকা দিয়ে সার্ভিস নিচ্ছি ভাবি, ফ্রিতে নয়। আমি যে কোয়ালিটি চেয়েছি সেটা ডেলিভারি করা তাদের দায়িত্ব। আপনি চুপ করে থাকুন। ম্যানেজার এলেন। নিঝুম তার সাথেও একই রকম রোডভাবে কথা বলল। পুরো কফি শপের মানুষ তাদের টেবিলের দিকে তাকাচ্ছে। ফারাবি লজ্জায় আর অপমানে প্রায় মাটির সাথে মিশে যাচ্ছিল। নতুন কফি আসার পর নিঝুম এক চুমুক দিয়ে কাপটা সরিয়ে রাখল। হয়েছে আমার কথা, চলুন। তারা বিল মিটিয়ে বেরিয়ে এলো। বাইরে এসে ফারাবি আর নিজেকে সামলে রাখতে পারল না। আপনার সমস্যা কি বলুন তো? আপনি ছেলেটার সাথে ওভাবে কথা বলতে পারেন না, ও তো শুধু নিজের কাজটাই করছিল। তাহলে কাজটা কি ভালো করা উচিত ছিল? আমি পারফেকশন পছন্দ করি, কাজে এবং দুটোর সবচেয়ে। এটা পারফেকশন নয়, এটা ইগো। আপনি শুধু নিজের ক্ষমতা দেখার জন্য, নিজের গুরুত্ব বোঝানোর জন্য নিরীহ একটা ছেলের উপর চড়াও করেন। কেন? কারণ অফিসে আমার আইডিয়াটা আপনার যে ভালো বলে প্রমাণিত হয়েছে, সেই রাগটা আপনি এখানে এসে ছাড়লেন। ফারাবি শেষ কথাটা নিঝুমের একেবারে মর্মমূলে গিয়ে আঘাত করল। সে থমকে দাঁড়িয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আপনি কিছুই জানেন না ভাই, কিছুই না। এই প্রথম ফারাবি নিঝুমের কণ্ঠে রাগ বা কর্তৃত্বের বদলে এক ধরনের গভীর বেদনা বা অসহায়ত্বের সুর শুনতে পেল। নিঝুম আর কোনো কথা না বলে দ্রুত হাঁটতে শুরু করলো। ফারাবি তার পিছনে পিছনে অফিসে ফিরে এলো। বাকি বিকেলটা আর একটাও কথা হলো না, কিন্তু পরিবেশটা আর আগের মতো রাগান্বিত ছিল না। ছিল এক গভীর বিষণ্ণ নীরবতায় ভরা। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। অফিসের সবাই চলে গেছে, কিন্তু তারা দুজন রয়ে গেছে। প্রজেক্টের হেডলাইন কাজ। তারা নিঃশব্দে কাজ করে চলেছে। রাত 10টার দিকে ফারাবি বাইরে থেকে স্যান্ডউইচ আর কফি নিয়ে এলো। একটা স্যান্ডউইচের প্যাকেট নিঝুমের দিকে এগিয়ে দিয়ে বলে, কিছু খেয়ে নিন, খালি পেটে কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিঝুম একবার ফারাবির মুখের দিকে তাকালো। তারপর কোনো কথা না বলে প্যাকেটটা নিল। তারা পাশাপাশি বসে খেতে লাগলো। কাজের চাপ, দিনের বেলায় ঝগড়া, সবকিছু ছাড়িয়ে এই গভীর রাতের নিস্তব্ধতায় একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়েছিল। তারা একে অপরের সহ্য নয়, বরং একটা কঠিন যুদ্ধের সঙ্গী। ইউনিভার্সিটির লিস্টটা একবার চেক করবেন? আমার মনে হচ্ছে আমরা ইস্ট ওয়েস্টকে বাদ দিয়ে আইএলবিকে অ্যাড করি। ওদের স্টুডেন্টের প্রোফাইল আমাদের টার্গেটের সাথে বেশি। গুড আইডিয়া, আমি এখনই দেখছি। এভাবে রাত গভীর হচ্ছে, বাইরের শহরের কোলাহল থেমে গেছে, কিন্তু ইনোভেট সলিউশনের একটি টেবিলের ভেতর আমরা দুজন মানুষ আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে শুধু একটা লক্ষ্যের জন্য একসাথে লড়ে যাচ্ছিলাম। এই রাতে হয়তো আমাদের মধ্যকার বরফের দেয়ালটাকে পুরোপুরি গলিয়ে দেবে না, কিন্তু দেয়ালে যে একটা বড় ফাটল ধরিয়ে দিয়েছে তা আমরা দুজনেই নীরবে অনুভব করতে পারছি। জায়ান্ট মোটরসের প্রপোজাল জমা দেওয়ার পরের দিন ইনোভেট সলিউশনের অফিসে তখন তুমুল উত্তেজনা। জার্মান ক্লায়েন্ট ফারাবির দেওয়া ইকোসিস্টেম তৈরির আইডিয়াটা লুফে নিয়েছে। তারা প্রাথমিক ফান্ডিং অনুমোদন করেছে এবং প্রজেক্টের পরবর্তী ধাপের জন্য সবুজ সংকেত দিয়েছে। এই সাফল্যের সিংহভাগ কৃতিত্ব ফারাবির, কিন্তু পুরো টিম লিড হিসেবে নিঝুমও প্রশংসায় ভাসছে। তবে এই সাফল্যের পিছনে যে নির্ঘুম রাত আর স্নায়ুকরী পরিশ্রম গেছে তার ছাপ ফারাবির শরীরে স্পষ্ট। ফারাবি ভাই, কংগ্রেচুলেশনস। আপনি তো ভাই সেই ছক্কা হাঁকালেন। পুরো অফিসে এখন শুধু ধন্যবাদ রাশেদ ভাই, এটা আসলে পুরো টিমেরই সাফল্য। ফারাবি কথা বললেও তার মাথায় প্রচন্ড ঘুরছিল। চোখের সামনে সবকিছু কেমন
দিকে এগোতে লাগলাম। কাজের দরজার ভিতর দিয়ে নিঝুম দেখতে পেল ফারাবির অস্বাভাবিক হাঁটার ভঙ্গি। ফারাবি ভিতরে ঢুকতেই নিঝুম তার ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো এবং তার চেহারা থেকে চমকে উঠল। আপনার কি হয়েছে? চেহারাটা আমার ফ্যাকাশে লাগছে কেন? দেখে মনে হচ্ছে গত 1 সপ্তাহ ধরে ঘুমাননি। তেমন কিছু না, রাতের ঘুমটা ঠিক মতো হয়নি তো, তাই হয়তো একটু দুর্বল আছে। আপনি বলুন, ক্লায়েন্টের ফিডব্যাক কি? ক্লায়েন্টের ফিডব্যাক পরে আলোচনা করলেও চলবে। আপনার চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। আপনার কি জ্বর এসেছে? না না, আমি একদম ঠিক আছি। কাজের কথা বলুন প্লিজ। নিঝুম কিছু একটা বলতে যাবে ঠিক তখনই ফারাবির শরীরটা কেঁপে উঠল। সে কপাল চেপে ধরে চোখ বন্ধ করলো। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। ফারাবি, কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? মাথাটা খুব ঘুরছে, সবকিছু কেমন যেন। কথা শেষ করার আগেই ফারাবি প্রায় চেয়ার থেকে পড়েই যাচ্ছিল। নিঝুম এক লাফে নিজের চেয়ার ছেড়ে ছুটে এসে ফারাবিকে ধরে ফেলল। সে ফারাবির কপালে হাত রাখতেই চমকে উঠল। গা জ্বরে পুড়ে যাচ্ছে। সর্বনাশ, আপনার তো গায়ে প্রচন্ড জ্বর, আর আপনি এই সময় নিয়ে অফিসে এসেছেন। আপনার কি কমন সেন্স বলতে কিচ্ছু নেই? এক্ষুনি বাসায় যান। কিন্তু প্রজেক্টের কাজ আজকে তো আমাদের সবগুলো লিস্ট ফাইল করার কথা। শাট আপ, জাস্ট শাট আপ। প্রজেক্ট আপনার জীবনের চেয়ে বড় নয়। আমি যা বলছি তাই করুন। চলুন, আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসছি বাসায়। কোনো কথা বলবেন না। ফারাবির আর কথা বলার মতো অবস্থা ছিল না। সে কোনো মতে নিঝুমের কাঁধে ভর দিয়ে হাঁটতে লাগলো। অফিসের সবাই অবাক হয়ে দেখছে তাদের লৌহমানবী বস মিস নিঝুম চৌধুরী তার জুনিয়র এমপ্লয়িকে প্রায় কোলে করে গাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। নিঝুমের নিজেরও হয়তো খেয়াল নেই তার কঠোরতার মুখোশটা কখন যে খসে পড়েছে। ফারাবির অ্যাপার্টমেন্টে এসে নিঝুম তাকে ধরে বিছানায় শুয়ে দিল। ফারাবি জ্বরের ঘোরে প্রায় অচেতন। ডাক্তারকে ফোন করবো? আপনার ফ্যামিলি ডক্টরকে? লাগবে না, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। আপনি যান, আমার জন্য আপনার সময় নষ্ট করার দরকার নেই। দেখুন, আপনি অসুস্থ থাকলে আমার কাজের ক্ষতি হবে, প্রজেক্টটা পিছিয়ে যাবে। তাই পিওরলি ফর প্রফেশনাল রিজন আমি চাই আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। তাই এইটুকুই করছি। এখন চুপচাপ শুয়ে থাকুন। নিঝুমের এই অজুহাতটা এতই দুর্বল ছিল যে জ্বরের ঘোরেও ফারাবির হাসি পেল। নিঝুম ফারাবির ঘরে এদিক ওদিক তাকালো। পরিপাটি করে গোছানো ঘর, কিন্তু রান্নাঘরের দিকে তাকিয়ে তার ভ্রু কুঁচকে গেল। আপনি লাঞ্চ করেছেন? না। বাসায় খাওয়ার মতো কিছু আছে? স্যুপ বা সহজপূর্ণ কিছু? ইনস্ট্যান্ট নুডলস আছে মনে হয়। এই শরীরে আপনি নুডলস খাবেন? আপনার মাথায় কিচ্ছু নেই তাই না? দাঁড়ান, আমি দেখছি কী করে যায়। নিঝুম রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলল। সবজি আর সামান্য কিছু মুরগির মাংস ছাড়া তেমন কিছুই নেই। সে ঠিক করলো একটা চিকেন স্যুপ বানাবে। সে ইউটিউবে দ্রুত একটা রেসিপি দেখে নিয়ে কাজে লেগে পড়ল। কিন্তু যে মেয়ে জীবনে প্রেসার কুকারের ঢাকনাও খোলেনি, তার জন্য স্যুপ বানানোটা এভারেস্ট জয়ের মতোই কঠিন ছিল। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে ধোঁয়া আর কিছু একটা পোড়ার গন্ধ আসতে শুরু করলো, সাথে প্লেট বাটি পড়ায় ঝনঝন শব্দ। ফারাবি দুর্বল শরীরে উঠে বসে উদ্বিগ্ন হয়ে ডাকলো, নিঝুম আপু, সব ঠিক আছে? কিসের গন্ধ আসে? কিচ্ছু হয়নি, আপনি শুয়ে থাকুন তো। পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছিল, তাই স্যুপ প্রায় রেডি। নিঝুমের চুলগুলো অগোছালো, মুখে কালি লেগে আছে। তাকে দেখে ফারাবির প্রচণ্ড মায়া হলো আর হাসিও পেল। যে মেয়েটা পুরো অফিসকে এক কথায় উঠবস করায়, সে সামান্য পেঁয়াজ ভাজতে গিয়েই ধরাশায়ী। অসুস্থ শরীরেই ফারাবি খিক খিক করে হেসে উঠল। হাসছেন কেন? আমি কোনো যোগ বলেছি? না না, হাসি না তো, আমি শুধু ভাবছিলাম আপনি সব কাজই পারেন। নিঝুম ফারাবির ব্যঙ্গটা বুঝতে পেরেও কিছু বলল না। সে আবারও রান্নাঘরে ঢুকে গেল। প্রায় আধা ঘন্টার যুদ্ধ শেষে সে এক বাটি স্যুপ নিয়ে এলো। স্যুপের চেহারাটা বেশ অদ্ভুত। এক চামচ স্যুপ মুখে দিয়ে বলে, চুপচাপ খেয়ে নিন, কথা বলবেন না। ফারাবি আর কোনো কথা না বলে চুপচাপ স্যুপটা খেয়ে নিল। ঔষধ খাওয়ার পর সে আবারও ঘুমিয়ে পড়ল। নিঝুম তার পাশে একটা চেয়ারে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল, কিন্তু তার চোখ বরাবরই ঘুমন্ত ফারাবির দিকে চলে যাচ্ছিল। সে ফারাবির বইয়ের তাকের দিকে তাকালো। হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ, আরুজালি মাতুব্বর থেকে শুরু করে হালের হ্যারি পটার অনেক ধরনের বই। ফারাবি চোখ মেলতেই নিঝুম বলে, আপনার ঘুম ভালো? এখন কেমন লাগছে? আগের চেয়ে ভালো। আপনি এখনো যাননি? আপনার জ্বর কমার আগে আমি যাচ্ছি না। আচ্ছা, আপনি তো প্রচুর বই পড়েন দেখছি। আপনার প্রিয় লেখক কে?
নির্দিষ্ট কেউ নেই, যখন যার লেখা ভালো লাগে পড়ি। তবে হুমায়ুন আহমেদের লেখা মন খারাপের দিনে ভালো কাজ করে। আর সিনেমা, কী ধরনের সিনেমা দেখেন? ক্রিস্টোফার নোলানের সিনেমা আমার খুব পছন্দের। ওনার গল্প বলার ধরনটা অসাধারণ। আপনার? আমারও তো সিনেমা দেখা হয় না, সময় পাই না। আচ্ছা, আঙ্কেল আন্টিকে কি এই বিষয়ে জানানো উচিত হবে? না না, এসব বলার দরকার নেই, খুব কষ্ট পাবেন। আর এখনই বাসা থেকে এখানে এসে পড়বেন। পর বেশ কিছুক্ষণ তাদের মধ্যে বই, সিনেমা আর নানা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা হলো। ফারাবি আবিষ্কার করলো এই কঠোর অহংকারী মেয়েটার ভিতরেও একটা সংবেদনশীল মন আছে, যে ভালো গল্প আর ভালো সুর ভালোবাসে। এর পরের ঘটনাগুলো প্রায় 2 সপ্তাহ পর। জাইডগাইস্ট প্রজেক্টের প্রথম ধাপ সফলভাবে শেষ হওয়ার কোম্পানি একটা বড় সাকসেস পার্টির আয়োজন করেছে ঢাকার এক 5 স্টার হোটেলে। ফারাবি এখন সম্পূর্ণ সুস্থ। নিঝুমের সাথে তার সম্পর্কটাও আগের থেকে অনেক সহজ হয়েছে। অফিসের পেশাগত সম্পর্কের বাহিরেও তাদের মধ্যে একটা বন্ধুত্বের ক্ষীণ সুতো তৈরি হয়েছে। পার্টিতে ফারাবি একটু দেরিতেই পৌঁছলো। হলরুমে ঢুকতেই সে নিঝুমকে দেখে থমকে গেল। তার পরনে একটা কালো শাড়ি, হালকা মেকআপ আর খোলা চুল। অফিসে সেই কর্তৃত্বপরায়ণ নিঝুম আর এই মেয়েটির মধ্যে কোনো মিলই নেই। সে সবার সাথে হাসি মুখে কথা বলছে, রসিকতা করছে। ফারাবি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। রাশেদ ফারাবির পাশে এসে বলে, হ্যাঁ, তাই তো দেখছি। ফারাবি ইতস্তত পায়ে নিঝুমের দিকে এগিয়ে গেল। আপনাকে আজ বেশ ভিন্ন লাগছে। ভিন্ন মানে? ভালো নাকি খারাপ? অবশ্যই ভালো, খুব সুন্দর লাগছে। নিঝুম ফারাবির এই সরাসরি প্রশংসায় সামান্য লজ্জা পেল। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই পিছন থেকে একটা মসৃণ কণ্ঠ ভেসে এলো। নিঝুম, ইজ দ্যাট রিয়েলি ইউ? ওয়াও, ইউ লুক অবভিয়াসলি স্ট্রোয়িং। নিঝুম কণ্ঠটা শুনেই জমে গেল। তার হাসি মাখা মুখটা মুহূর্তে ফ্যাকাশে এবং কঠিন হয়ে গেল। ফারাবি দেখল তাদের সামনে এসে দাঁড়িয়েছে ত্রিশোর্ধ্ব এক সুদর্শন দামি সুটেড বুটের যুবক। শাহরিয়ার, তুমি এখানে কি করছো? আরে, আমার এক ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, তোমাকে দেখে তো সারপ্রাইজড হয়ে গেলাম। কতদিন পর দেখা, তাই না? প্রায় 3 বছর। আমার এত ভালোভাবে মনে নেই, এক্সকিউজ মি, আমার কিছু কাজ আছে। নিঝুম ঘুরে চলে যেতে শাহরিয়ার তার হাতটা ধরে বলল, আরে আরে, যাচ্ছ কোথায়? এত বছর পর দেখা হলো, একটু কথা তো বলাই যায়, তাই না? এখনো কি আমার উপরে রেগে আছো? কামন, ইউ আর কিডস ব্যাক দেন। আমার হাত ছাড়ো শাহরিয়ার, এখানে কোনো সিন ক্রিয়েট করো না। কেন ভয় পাচ্ছ? তোমার এই নতুন বন্ধুটি আমাদের বিষয় জেনে ফেলবে বলে? বাই দা ওয়ে, উনিকে? পুরো ঘটনাটা ফারাবির চোখের সামনেই ঘটছিল। সে বুঝতে পারছিল লোকটা নিঝুমকে ইচ্ছে করে হেনস্থা করছে। সে আর স্থির থাকতে পারল না। সে শান্তভাবে এগিয়ে গিয়ে শাহরিয়ারের মুখোমুখি দাঁড়ালো। আমার মনে হয় উনি যখন যেতে চাইছেন তখন আপনার ওনাকে যেতে দেওয়া উচিত। অ্যান্ড ইউ আর হেয়ার বডিগার্ড? আপনি আমাকে যা খুশি ভাবতে পারেন, কিন্তু ম্যাম এখন একটা অফিসিয়াল পার্টিতে আছেন আর উনি আমার বস। ওনার কোনো অসুবিধা হলে সেটার খেয়াল রাখাটা আমার দায়িত্ব। এরপর ফারাবি নিঝুমের দিকে তাকালো। ম্যাম, মিস্টার কবির আপনাকে খুঁজছিলেন প্রজেক্টের নেক্সট ফেজ নিয়ে কথা বলার জন্য। চলুন আমার সাথে। এরপর আমি নিঝুমের হাতটা আলতো করে ধরলাম, যেটা শাহরিয়ার ধরে রেখেছিল, এবং ছাড়িয়ে নিল। তারপর নিঝুমকে সাথে নিয়ে ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে হলের অন্য প্রান্তে একটা ফাঁকা বেলকনিতে চলে এলাম। ওদিকে শাহরিয়ার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ব্যালকনিতে এসে নিঝুম রেলিং ধরে দাঁড়ালো। তার পুরো শরীর কাঁপছে। ফারাবি তার জন্য একটা গ্লাসে পানি নিয়ে এলো। আপনি ঠিক আছেন? নিঝুম কোনো উত্তর না দিয়ে শুধু পানিটা খেলো। কিছুক্ষণ পর সে খুব আস্তে করে কথা বলল। ধন্যবাদ। আবার এর জন্য ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আপনার ব্যক্তিগত বিষয় হলেও অফিসের বস হিসেবে আপনার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। ফারাবির এই কথাটা নিঝুমের ভিতরটাকে যেন নাড়িয়ে দিল। সে ফারাবির দিকে তাকালো। তার চোখে আর সেই কঠোরতা নেই, আছে একরাশ ক্লান্তি আর বিষণ্ণতা। ও আমার প্রাক্তন প্রেমিক ছিল ইউনিভার্সিটিতে, খুব ভালোবাসতাম, কিন্তু ও আমার বিশ্বাসটা খুব বাজেভাবে ভেঙেছিল। শুধু আমার সাথেই নয়, আরও অনেকের সাথেই প্রতারণা করেছিল। সেই ঘটনার পর থেকে আমি পুরুষকে বিশ্বাস করতে ভয় পাই। আমি শিখেছি এই পৃথিবীতে
আবেগ বা ভালোবাসার কোনো দাম নেই, এখানে শুধু ক্ষমতাই টিকে থাকে। তাই আমি কঠোর হয়েছি ফারাবি। আমি একটা দেয়াল তুলে দিয়েছি আমার চারপাশে, যেন কেউ আর আমাকে আঘাত করতে না পারে। আমার এই বসগিরি, আমার এই রাগ সব আসলে আমার ভয় থাকার একটা মুখোশ। নিজমের কণ্ঠ ধরে আসিল। আমি কোনো কথা বললাম না, শুধু নীরবে তার পাশে দাঁড়িয়ে রইলাম। আমি বুঝতে পারছিলাম এই শক্তিশালী মেয়েটার ভেতরে ক্ষতটা কতটা গভীর। আজ রাতে এই অপ্রত্যাশিত ঘটনার মধ্যে দিয়ে শুধু আমার বসকে নয়, আমি শুধু আমার বসকে নয়, তার আড়ালে মানুষটাকেও নতুন করে চিনতে শুরু করেছি। সেই পার্টি এবং ব্যালকনির রাতের পর কেটে গেছে প্রায় 6 মাস। জাইডগাইস্ট মোটরস এর প্রজেক্ট এখন সাফল্যের চূড়ায়। ফারাবির ইকোসিস্টেম তৈরির আইডিয়াটা এতটাই সফল হয়েছে যে শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও তারা এই মডেলটি অনুসরণ করার কথা ভাবছে। এই 6 মাসে শুধু প্রজেক্টটি এগোয়নি, এগিয়েছে ফারাবি আর নিঝুমের সম্পর্ক। অফিসের সেই শীতল যুদ্ধ এখন অতীত, তার জায়গায় তৈরি হয়েছে গভীর বন্ধুত্ব, বোঝাপড়া আর পারস্পরিক শ্রদ্ধা। তারা এখন একে অপরের সবচেয়ে বড় সমালোচক, আবার সবচেয়ে বড় সমর্থকও। এক শুক্রবার বিকেলে ইনোভেট সলিউশনের প্রায় ফাঁকা অফিসে নিজের কেবিনে বসেছিল নিঝুম। বাইরে ঝুম বৃষ্টি। সে একমনে ল্যাপটপে কাজ করছিল, কিন্তু তার মনোযোগ বারবার চলে যাচ্ছিল পাশের খালি ডেস্কটার দিকে। ফারাবি আজ অফিসে আসেনি, পারিবারিক কাজে ঢাকার বাইরে গেছে। গত 6 মাসে এমন একটা দিনও যায়নি যেদিন তারা একে অপরের সাথে কথা না বলে কাটিয়েছে। আজ প্রথমবারের মতো অফিসটা বড্ড ফাঁকা আর প্রাণহীন লাগছে। ঠিক তখনই নিঝুমের ফোনে একটা মেসেজ এলো। ফারাবির মেসেজ, একটা ছবির সাথে একটা লাইন লেখা। ছবিতে দেখা যাচ্ছে ফারাবি একটা গ্রামের মেঠো পথে কাদা পানি দিয়ে মারিয়ে হাঁটছে, তার মুখে অমলিন হাসি, নিচে লেখা, শহরের চেয়ে গ্রামের কাদা ভালো, এখানে অন্তত মানুষগুলোর মনে কোনো কাদা নেই। নিঝুম ছবিটা দেখে নিজের অজান্তে হেসে ফেলল। সে রিপ্লাই লিখতে যাবে এমন সময় তার কেবিনের দরজায় নক হলো। কামিং। ভেতরে প্রবেশ করলেন মিস্টার কবির, তার মুখে প্রসন্ন হাসি। নিঝুম, আশা করি বিরক্ত করলাম না? আসলে একটা সুখবর ছিল। অবশ্যই না স্যার, বলুন প্লিজ। জার্মানি থেকে জাইগাস্টিক মোটরস হেড অফিস আমাদের কাজের উপর চূড়ান্ত রিপোর্ট পাঠিয়েছে। দে আর এক্সট্রিমলি হ্যাপি। শুধু তাই নয়, তারা আমাদের সাথে 5 বছরের জন্য এক্সক্লুসিভ পার্টনারশিপের চুক্তি করতে চাই। এটা তো অসাধারণ খবর স্যার। খবর এখনো শেষ হয়নি। তারা এই পুরো সাউথ এশিয়ান প্রজেক্ট পরিচালনার জন্য একজন ক্রান্তি হেড নিয়োগ করতে চাই, এবং সেই পদের জন্য তারা আমাদের ফার্ম থেকে একজনকে চেয়েছে। তারা 2টো নাম সেটলস করেছে, 1 তুমি আর 2 ফারাবি। নিঝুম থমকে গেল। সে আশা করেছিল এই পদের জন্য তাকেই হয়তো বাছা হবে, কিন্তু ফারাবির নামটা শুনে তার ভিতরে কোনো ঈর্ষা হলো না, বরং এক ধরনের গর্ব হলো। যে ছেলেটাকে সে প্রথম দিন অপেশাদার বলে অপমান করেছিল, আজ সে তার যোগ্য প্রতিদ্বন্দ্বী। সিদ্ধান্তটা খুব কঠিন। তুমি অভিজ্ঞ, তোমার ট্র্যাক রেকর্ড অসাধারণ। অন্যদিকে ফারাবির আইডিয়াগুলো যুগান্তকারী। অনেস্টলি বোর্ড মেম্বাররা বিভক্ত, কিন্তু ফাইনাল কল নেওয়ার আগে আমি তোমাদের দুজনের সাথে আলাদাভাবে কথা বলতে চেয়েছিলাম। আজ ফারাবি নেই, তাই তোমার সাথে আগেই বললাম। টেল মি নিঝুম, হোয়াই শিউড উই চয়েস ইউর ওভার হিম? নিঝুম কয়েক মুহূর্ত চুপ করে রইল। তাই চোখের সামনেই 6 মাস আগের ফারাবি আর আজকের ফারাবির মুখটা ভেসে উঠল। তার মনে পড়ে গেল সেই রাতের কথা, যখন ফারাবি তাকে শাহরিয়ারের হাত থেকে বাঁচিয়েছিল। মনে পড়ল অসুস্থ অবস্থায় তার সেবা করার কথা, তার সব রূঢ় আচরণ সহ্য করেও তার পাশে থাকার কথা। ফারাবি শুধু তার সহকর্মী নয়, সে তার ভিতরের ভাঙা মানুষটাকে আবারও জোড়া লাগাতে সাহায্য করেছে। স্যার, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার চেয়ে ফারাবির যোগ্যতা কোথায় বেশি, তাহলে আমি বলবো সব জায়গায়। কি বলছো তুমি নিঝুম? দিস ইজ নট লাইক ইউ। আমি সত্যিটাই বলছি স্যার। এই প্রজেক্টের জন্ম ফারাবির আইডিয়া থেকেই। আমি হয়তো সেটাকে সুন্দরভাবে এক্সিকিউট করেছি, কিন্তু মূল কারিগর সেই। আমার অভিজ্ঞতা আছে, কিন্তু ওর কাছে ভিশন। আমি হয়তো একটা জাহাজকে খুব ভালোভাবে চালাতে পারি, কিন্তু নতুন সমুদ্রপথ আবিষ্কার করার সাহস ফারাবিরই আছে। এই পথের জন্য আমার চেয়ে ফারাবি 1000 গুণে বেশি যোগ্য, অ্যান্ড আই উইল বি মোর দেন হ্যাপি টু ওয়ার্ক আন্ডার হিম। নিঝুমের উত্তর শুনে মিস্টার কবির হতবাক হয়ে গেলেন।
যে মেয়ে তার ইগো আর অহংকারের জন্য পরিচিত, তার মুখে এই কথাগুলো শোনা অকল্পনীয় ছিল। তিনি নীরবে কিছুক্ষণ নিঝুমের দিকে তাকিয়ে রইলেন, তারপর মৃদু হাসলেন। মিস্টার কবির বেরিয়ে যাওয়ার পর নিঝুম চেয়ারে গা এলিয়ে দিল। তার নিজেকে খুব হালকা লাগছিল। আজ প্রথমবারের মতো সে কোনো কিছু স্বেচ্ছায় ছেড়ে দিয়ে এক ধরনের অনাবিল আনন্দ খুঁজে পেল। সে ফোন হাতে নিয়ে ফারাবিকে কল দিল। হ্যালো ম্যাডাম বস, আমার গ্রামের ছবি দেখে কি খুব হিংসে হচ্ছে? হিংসে তো একটু হচ্ছেই। আমাকে সাথে নিয়ে যাননি। তা কবে ফিরেছেন মিস্টার স্ট্র্যাটেজিস্ট? কাল সকালে ফিরব। কেন, আমাকে ছাড়া কি অফিস চলবে না? অফিসে চলছে, কিন্তু অফিসের একজনের হয়তো আপনাকে ছাড়া চলছে না। নিঝুমের কণ্ঠস্বরটা কেমন যেন অন্যরকম শোনালো। ফারাবি ফোনের ওপাশ থেকে মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। কি বললেন? বললাম কাল তাড়াতাড়ি অফিসে আসবেন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, আর সাবধানে ফিরবেন। ফোনটা রেখে দিয়ে নিঝুম বৃষ্টি ভেজা জানালার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল ফারাবির জন্য তার মনের মধ্যে যে অনুভূতিটা কাজ করছে তার শুধু বন্ধুত্ব বা শ্রদ্ধার চেয়েও বেশি কিছু। যে দেয়ালটা সে এতদিন ধরে তৈরি করেছিল, ফারাবিটা ভেঙে দিয়েছে। এখন সে আর ভয় পায় না। পরের দিন ফারাবি অফিসে ঢুকেই শুনল তাকে কান্ট্রি হেড হিসেবে প্রমোশন দেওয়া হয়েছে। খবরটা শুনে সে যতটা না খুশি হলো, তার চেয়ে বেশি অবাক হলো। সে দ্রুত নিঝুমের কেবিনে গেল। নিঝুম তার জন্য এক কাপ কফি নিয়ে অপেক্ষা করছিল। এসব কি নিঝুম? আমি শুনেছি আপনি নাকি আমার নাম সাজেস্ট করেছেন। কেন? কারণ আপনিই যোগ্য। কংগ্রেচুলেশন স্যার। এখন থেকে তো আপনাকে স্যার বলেই ডাকতে হবে। ফারাবি নিঝুমের হাতটা ধরে বলে, প্লিজ আমার সাথে এমন করবেন না। আমি জানি এই পজিশনটা আপনার স্বপ্ন ছিল, আপনি এটা আমার জন্য কেন ছাড়লেন? কারণ কিছু স্বপ্নের চেয়েও বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট স্বপ্ন ছাড়তে হয় ফারাবি। আমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা হয়তো খুঁজে পেয়েছি। মানে হলো, আমার একজন বসের দরকার নেই ফারাবি, আমার একজন সঙ্গীর দরকার। এমন একজন যে আমার সব রাগ, সব অহংকারের আড়ালে থাকা আসল মানুষটাকে দেখতে পাবে, যে আমার কঠিন মুখোশের আড়ালে থাকা ভয়গুলোকে বুঝবে। আর সেই মানুষটাকে আমি পেয়ে গেছি। ফারাবি স্তব্ধ হয়ে নিঝুমের দিকে তাকিয়ে রইল। নিঝুমের চোখে পানি চিকচিক করছে, কিন্তু তার মুখে এক অনাবিল শান্তি। ফারাবি আর কিছু বলতে পারল না। সে আলতো করে নিঝুমের হাতটা আরও শক্ত করে ধরল। কোনো কথা ছাড়াই তারা একে অপরের মনের সব কথা যেন পড়ে ফেলল। অফিসের কাজের দেওয়ালের বাইরে তখন ঝলমলে রোদ। আরও 6 মাস পর ধানমন্ডি সে অ্যাপার্টমেন্টের বারান্দায় দুটো কফির মগ হাতে দাঁড়িয়ে আছে ফারাবি আর নিঝুম। তাদের আঙুল শোভা পাচ্ছে এঙ্গেজমেন্ট রিং। নিঝুম ফারাবির কাঁধে মাথা রেখে নিজে শহরের ব্যস্ততা, কিন্তু তাদের পৃথিবী তখনও শুধু শান্তি। ভাবা যায় নিঝুম, যে মেয়েটা আমাকে প্রথম দিন অফিসে লেট করার জন্য প্রায় চাকরি থেকে বের করে দিয়েছিল, সে আজ আমার হবু বউ। এখনও কিন্তু আমি চাইছি আপনাকে চাকরি থেকে বের করে দিতে পারি। হ্যাঁ, চাইলেই। মিস্টার কান্ট্রি হেড, ভুলে যাবেন আপনার বস এখন বাসায় থাকে। সেই ভয়ে তো আছি ম্যাডাম। অফিসের বসকে তো তাও ফাঁকি দেওয়া যায়, কিন্তু বাসার বসকে ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে? একদমই না। আর শুনুন, বিয়ের পর কিন্তু আপনাকে সব সময় বাসায় ফিরতে হবে, কোনো লেট করা চলবে না। এটাকে বলে পাংচুয়ালিটি। আশা করি আমাকে এই বেসিক জিনিসগুলো নিয়ে লেকচার দিতে হবে না। নিঝুম তার সেই প্রথম দিনের ডায়লগটা পুনরাবৃত্তি করলো, কিন্তু এবার তার কণ্ঠে কোনো কঠোরতা ছিল না, ছিল খুনসুটি আর ভালোবাসা। আমি হাসতে হাসতে নিঝুমকে নিজের আরও কাছে টেনে নিলাম। আব্বুর বন্ধু সিনিয়র ঝগড়াটে মেয়েটা যখন অফিসের বস হয়ে জীবনে এসেছিল, তখন আমি ভেবেছিলাম এটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কিন্তু আজ আমি বুঝতে পারছি আসলে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সুন্দর স্বপ্নের শুরু। যে গল্পটা শুরু হয়েছিল দ্বন্দ্ব আর সংঘাত দিয়ে, তা আজ ভালোবাসার এক শান্ত সমুদ্রে এসে তার সুখী সমাপ্তি খুঁজে পেয়েছে।